আপনাদেরকে যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এটি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের ঘটনা। এই স্টোরিটি আমাকে শেয়ার করে দিয়েছেন সৈকত, যার বাড়ি খুলনা, এবং সৈকত মাঝে মাঝেই অনেক চমৎকার চমৎকার স্টোরি আমাকে এনে দেয়। এজন্য সৈকতকে ধন্যবাদ। ঘটনাটি বেসিক্যালি যিনি বলেছেন ওনার নাম হচ্ছে আসাদ ভাই, এবং যার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আসাদ ভাইয়ের বাবা। ঘটনাটির সময় ছিল 2012 সালে। আসাদ ভাইয়ের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেটা সম্পর্কে একটু বলে নেই। সেটা হচ্ছে যে ওনার বাড়িটা যেই জায়গাটাতে, সেই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে ওনার বাসা। তো বাসার ওনাদের যে থাকার যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর পাশে আবার একটি বড় পুকুরও আছে। পুকুরের পাশে বিশাল বাঁশ ঝাড় আছে। আবার ওই বাঁশ ঝাড়ের পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটি হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, আর একটা হচ্ছে ওনারা একটা সাধারণ মানুষের জন্য একটি কবরস্থান বড় করে দান করেছিলেন, সেটা সেই কবরস্থান। এরকম দুটি কবরস্থান ওনাদের বাসার পাশেই আছে আর কি। ওনাদের বাসার পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের পাশে যেই বিশাল বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে পাশে এই দুটো কবরস্থান আছে। একদিন এই আসাদ ভাইয়ের আব্বা যিনি, উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি প্রায় প্রতিদিনই চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি ওঠেন। কোনোদিন দেখা যাচ্ছে যে বাসার কাছে যে কলটি রয়েছে, সেই কলেই উনি অজু করেন। আবার কখনো দেখা যাচ্ছে যে পুকুর আছে, পুকুরে উনি অজু করতে চান। একদিন উনি রাত্রে আসলে অতটা ঘুমান নাই। নর্মালি উনি ঘুমান, ঘুম থেকে আবার উঠে রাত 2টা-2:30টার দিকে উঠে অজু করে তখন উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই দিন বিভিন্ন পারিবারিক কারণে ওনার স্ত্রীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়। তখন রাত বেজে যায় প্রায় 1টা কি 1:30টা। তখন উনি চিন্তা করেন যেহেতু 1টা-1:30টা বেজে গেছে, এখন যদি শুয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজের জন্য তো উঠতে পারবো না। তো একটা কাজ করি, একবারে অজু করে আসি, অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়েই শুয়ে পড়ি। তখন এই চিন্তা করেন। এই চিন্তা করলে ওনার স্ত্রীকে বলেন যে এখন আমি আজকে আর কলে অজু করব না, যাই একটু পুকুরের পানিতে আজকে অজু করে আসি। ওই দিনটি আবার ছিল আমাবস্যা। ওই দিনটি না রাত আর কি, এই রাতটি ছিল আমাবস্যার রাত। এটা অবশ্য ওনার অতটা মনে ছিল না। উনি যখন বাসার একদম কাছেই তো পুকুর, যখন বের হয়েছেন একদম ঘুটঘুটে অন্ধকার, তখন ওনার মনে হচ্ছিল যে একটু বাতি নিয়ে আসলে ভালো হতো। আর তখন উনি বুঝতে পারলেন যে আসলে আজকে অমাবস্যা। এই অমাবস্যার কথা চিন্তা করেও উনি আসলে ওরকম কোনো ভয় কখনো পানও নাই। উনি এরকম ওনার সাথে কোনো প্যারানরমাল বিষয় ঘটতে পারে ওটা উনি চিন্তাও করেননি। উনি যেটি করেন সেটি হচ্ছে যে পুকুরে উনি নামতে যাবেন, পুকুরের ঘাটে। ওই পুকুর ঘাটের পাশেই আরেকটি ওয়াশরুম ছিল। দেখা যাচ্ছে যে ওই ওনাদের বাড়িতে গৃহস্থ বাড়ি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কামলারা ওনার কাজে আসেন, তাদের জন্য বাড়ির বাইরে আলাদা একটা ওয়াশরুম বানানো ছিল। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ওয়াশরুমের দরজাটা তপাস করে খুলে গেল, এবং কালো ছায়ার মতো কি যেন বের হয়ে এসে একদম ঝাঁপ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল। উনি এই জিনিসটা দেখে আসলে বেশ ভয় পান। ভয় পেলেও উনি চিন্তা করেন যে এত রাত্রেবেলা বের হয়েছি, ছোটখাটো জিনিস যে দেখবো এটা স্বাভাবিক। তো উনি এই চিন্তা করেন এবং উনি আয়াতুল কুরসি পরে শরীরে ফু দেন, এবং উনি আবারও পুকুরের ঘাটে নেমে যান। নেমে পানিতে অজু করা শুরু করেন। তো উনি যখন অজু করছিলেন তখন অদ্ভুত একটা ব্যাপার উনি ফিল করছিলেন। সেটা হচ্ছে যে উনি যখন পানিতে হাত ডুবাচ্ছিলেন অজু করার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার হাতের সাথে কোনো একটি হাত ছোঁয়া লাগছে, মানুষের মতো হাত বা অন্য কিছু। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে কোনো মাছ হবে হয়তো বা, কারণ অনেক সময় আমরা পুকুরে নামলে আমাদের পায়ের নিচে মাছ পড়ে যায় বা পায়ের সাথে মাছের বাড়ি খায়, এরকম কিন্তু হয়ই। যারা পুকুরে নেমেছেন আপনারা জানেন, এই এক্সপেরিয়েন্স মোটামুটি অনেকেরই আছে।
পুকুরে নামলে মাছের সঙ্গে শরীরে টাচ লাগে। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে ওনার হাতের সঙ্গে মাছের ছোঁয়া লাগছে, কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করলেন যে না, এটা তো আসলে মাছের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মানুষের নরম হাত বা এই টাইপের কিছু। তো উনি যাই হোক, উনি তারপরও চিন্তা করলেন যে মাছই হবে আর কি। এই চিন্তা করে অজু করে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে ওঠা শুরু করেন, মানে পুকুর ঘাট থেকে উপরের দিকে ওঠা শুরু করেন। কিন্তু তখন উনি ফিল করেন যে কেউ মনে হয় ওনার মানে নরম হাতে ওনার 2 পা ধরে রেখেছে এবং ওনার 2 পা অবশ হয়ে গেছে, উনি কিছুতেই উঠতে পারছেন না এরকম মনে হচ্ছে। ওই অবস্থা উনি পেছন দিকে ঘুরে তাকান, কিন্তু ওর কিছুই দেখতে পান না। কিন্তু উনি ফিল করছিলেন ওনার কোনো নরম কোনো হাতটা যদিও বড়, কিন্তু নরম কোনো হাত ওনার পা ধরে রেখেছে, কিন্তু খুব শক্ত করে ধরে নাই, মানে একটা মিডিয়াম ফোর্সে আর কি ধরে রেখেছে। উনি কষ্ট করে মানে উঠে পড়েন, ঘাট থেকে উপরে উঠে পড়েন এবং উঠে দ্রুত বাসায় চলে আসেন। বাসায় এসে ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা, আমি তো এই মানে ঘটনাটা কেবল এক্সপিরিয়েন্স হলো আমার। তখন ওর স্ত্রী বলেন যে আপনি দ্রুত শুয়ে পড়ুন, আপনি দ্রুত শুয়ে পড়ুন, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নেই, ফজরের নামাজের সময় আজান দিলে আমি আপনাকে ডেকে দিব, তখন ওটা ফজরের নামাজ পড়বেন, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি দ্রুত শুয়ে পড়েন, এখনই ঘুমিয়ে পড়ুন। তখন উনি ওনার স্ত্রীর কথা শুনে শুয়ে পড়েন। তখন স্ত্রীর ভাষ্য অনুযায়ী হঠাৎ করে রাতের বেলা এই ওনার শুয়ে পড়ার প্রায় 1 ঘন্টা পরে উনি ঘুমের মধ্যে গোংরাতে থাকেন। আমরা অনেক সময় যে বোবায় ধরা বলি, যেটা এরকম বোবায় ধরা বলতে যেটা বোঝায় আর কি, তো এরকম উনি গোংরাতে থাকেন আর কি। ওনার স্ত্রী ওনাকে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে ওনার ঘুম ভাঙিয়ে দেন, বলে কি হয়েছে কি হয়েছে? উনি বলেন যে না কিছু হয় নাই, তো দুঃস্বপ্ন দেখেছি। উনি এটা বলছেন যে উনি বলছেন যে স্বপ্নে দেখলাম যে 2 জন বিশাল দেহী মানুষ আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে, মানে টানতে টানতে কোথাও যেন নিয়ে যাচ্ছে, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম। তখন স্ত্রী বলেন আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আপনি ঘুমিয়ে পড়ুন। উনি আবারও ঘুমিয়ে পড়েন। সকাল মানে ভোরের দিকে, ফজরের আজানের দিকে যখন ওনার স্ত্রী ওনাকে ডাকতে যাচ্ছেন, ওনার গায়ে হাত দিয়ে দেখেন প্রচন্ড জ্বর ওনার শরীরে, প্রচন্ড জ্বর, প্রায় 104 এরকম জ্বর আর কি। তখন আসাদ ভাইয়ের আম্মা যিনি আর কি, তো উনি আবার আসাদ ভাইকে মানে ডেকে ওঠান যে তোমার আব্বুর এরকম জ্বর হয়েছে। তখন আসাদ ভাই আসেন, ওনার পাশে যে ঘর ছিল, ওনার যে শরীকরা ছিল এরকম জ্বরের কারণে তারাও আসেন, এসে দেখেন এই ভয়ঙ্কর জ্বর, মানে প্রচন্ড জ্বর। তো সবাই চিন্তা করেছেন নর্মাল জ্বর, কিন্তু যখন ওনার মানে আসাদ ভাইয়ের আম্মা ওই ওনার স্ত্রী যখন বলেন আর কি যে রাতের বেলা তো এই ঘটনা ঘটেছে, তখন ওনারা চিন্তা করেন যেহেতু এটা স্বাভাবিক জ্বর না, তাহলে উনি ভয় পেয়েছেন। তখন ওনাকে মানে ফজরের নামাজের পরপরই বেশ মানে ঝাড়ফুঁক করা হয়। অনেকেই আসেন যারা ঝাড়ফুঁক জানেন, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কিছুতে জ্বর সারছিল না। এরকম 3 দিন যায়, 4 দিন যায়, জ্বর আর সারে না। কিন্তু যখন 7-8 দিন হয়ে গেল, তখন ওনারা মনে করেছেন যে এটা মনে হয় টাইফয়েড জ্বর, ভয়ের কারণে জ্বর হলো তো সেরেই যেত, এটা মনে হয় টাইফয়েড জ্বর, কারণ আমরা জানি টাইফয়েড জ্বর কিন্তু বেশ অনেকদিন স্টে করে। তো টাইফয়েড জ্বর মনে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার টেস্ট করে, কিন্তু ওনার কোনো টাইফয়েড ধরা পড়ে না। উনি বেশ কিছু অ্যান্টিবায়োটিক খান, কিন্তু তারপরেও ওনার টাইফয়েড ধরা পড়ে না। তখন আসলে কি হলো এটা মানে কেউ কিছু বুঝতে পারছিলেন না। তখন যেটি হয় সেটা হচ্ছে যে এই আসাদ ভাইয়ের বাসায় বেশ আগে একজন শিক্ষক এসে ওনাদেরকে মানে পড়াতেন। বেসিক্যালি উনি যদিও জেনারেল মানে লাইনের শিক্ষক, বাংলা অঙ্ক ইংরেজি এগুলোই পড়াতেন ওনাদের বাসায় এসে ওনার ভাইদেরকে, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দেখলে মনে হতো উনি একজন খুব বড় মাপের একজন হুজুর। এবং উনি যেটি করতেন সেটি হচ্ছে যে উনি অনেক সময় এই তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক এটা উনি করতেন আর কি, ওই শিক্ষক। তখন আসাদ ভাই ওই শিক্ষকের কথা মনে পড়ে এবং ওনার কাছে যান যে এই ব্যাপার, আপনি একটু এসে আমার আব্বুকে দেখে যান এবং কি ঘটনা ঘটেছে সবকিছু বিস্তারিত বলেন তাকে। তো উনি আসেন, উনি আসার পরে মানে দিনের বেলাতেই সবার সামনে যেটি করেন সেটা ওনার ঘরের মধ্যে একটি তারকা চিহ্ন আঁকেন।
শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় যে তারা কি আপনারা খেয়াল করবেন যে তারার কিন্তু শীর্ষ দেশ আমরা মানে 5টি শীর্ষ দেশ আঁকি একটি তারার। তো উনি যেটি করেন সেটি হলো এই তারার যে 5টি শীর্ষ দেশ, এই শীর্ষ দেশে 4টি শীর্ষ দেশে উনি ফুলের মতো মানে কিছু কয়েক টাইপের ফুল রাখেন। ফুল রেখে একটি শীর্ষ দেশে মানে একটি পা যেটা ফাঁকা ছিল ওখানে ওনার শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আমরা যেটাকে তর্জনী বলি আর কি, এই তর্জনী চেপে ধরে প্রথমে সালাম দেন, নিজেই সালাম দেন এবং কথা বলতে থাকেন। ওখানে অনেকেই উপস্থিত ছিল, সবাই সেটা মানে শুনছিল। কারো উপর পজেস হয়ে মানে করিয়ে যে কোনো কথা, বিষয়টা এমন নয়, সরাসরি কথা। উনি প্রথমে সালাম দেন এবং বলেন যে, খুব সম্মানের সাথে বলেন যে তোমরা ওনাকে কেন আসর করেছ। তখন ওই পাশ থেকে বলছে যে আমরা তো ওনাকে কখনো আসর করি নাই এবং এখনো আমরা তো ওনার সাথেও নাই। তখন বলে যে তাহলে এই যে ওনার যে জ্বর, তারপরে ওনাকে তোমরা ভয় দেখাইলে কেন, আর এই জ্বর হয়েছে কেন। তখন ওই পাশ থেকে বলে যে আসলে উনি যেদিন আমাদের সাথে দেখা হয় এই দিনটা, এই রাতটা ছিল হচ্ছে অমাবস্যার রাত। আমাদের আসলে কোনো ইচ্ছা ছিল না ওনাকে মানে কোনো ডিস্টার্ব করার, কিন্তু উনি আমাদের মানে চলার পথে চলে আসছেন, যার কারণে আমাদের আসলে সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবেই ওনার সঙ্গে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে এবং আমরা সত্যি একটু দুষ্টুমি করে ফেলেছি, কিন্তু আমরা তো ওনাকে কোনো ক্ষতিও করি নাই বা আমরা ওনাকে আসরও করি নাই এবং আমরা ওনাকে ধরেও রাখি নাই। তখন বলেছে তাহলে জ্বর আসলো কেন। বলে যে আসলে জ্বর আসছে কারণ মানুষ যখন কোনো জিনের দ্বারা কোনো কারণে প্রভাবিত হয় তখন ভয় পেলে এই জ্বরটা একটু দীর্ঘস্থায়ী হয় এবং এটা সেরেও যায়। ওই জিনেরাই বলছে যে ওনার ভয়ের কোনো কারণ নাই, উনি সেরে যাবেন। তখন ওই ওস্তাদ বা শিক্ষক উনি বলছেন যে তোমরা এখানে কয়জন থাকো। তখন ওই জিনেরা বলছে আমরা 2 ভাই, আমরা এখানে থাকি। বলে তোমরা কি করো। বলে যে এখানে যে কবরস্থান আছে, এই কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং আরেকটু সামনে গিয়ে একটা দোকান আছে। তো ওই দোকানটা আসলে আবুলের দোকান নামে পরিচিত। তো ওই দোকান বলে যে আমরা এই দোকানের এই রাস্তাটা আমরা একটা পাহারা দিই, এখানে রাতের বেলা আমরা পাইচারি করে আমরা পাহারা দিই। বলে তোমরা কিভাবে পাহারা দাও। বলে আমরা হাতে ল্যাম্প, আমরা যেটাকে কুপি বলি, বলে যে আমরা এই 2 ভাই 2টো কুপি নিয়ে পাহারা দিই। তখন বলে তোমরা কেন এখানে কেন পাহারা দাও। তখন বলে যে এটা আমরা প্রায় 400 বছর ধরে এটা আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যিনি মুরব্বী উনি বলে দিয়েছেন যে এই রাস্তাটা যেন আমরা পাহারা দিই এবং আমরা কারো কোনো ক্ষতি করি না। তো ঠিক আছে, তাহলে বললো যে মানে তখন ওই শিক্ষক বলেন ঠিক আছে তাহলে তোমরা ওনাকে ডিস্টার্ব করো না বা এখানকার কারো ওইভাবে কোনো ক্ষতি করো না। তখন ওরা বলেন ঠিক আছে আমরা ওইভাবে কারো ক্ষতি করব না, কিন্তু আমাদের সামনে যদি কেউ পড়েই যায় তখন আমরা যদি কিছু বলি সেটা যেন সবাই একটু মেনে নেয়, তাহলে আমরা খুশি। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আমরা মানুষদেরকে বলে দিব যদি তোমাদের সামনে কেউ কখনো পড়ে যায় তোমরা যেটা বলবা সেটা যেন তারা শোনে। তো এই শর্তে তখন ওই 2 জনকেও ছেড়ে দেয়া হয় এবং আস্তে আস্তে আসাদ ভাইয়ের আব্বা ভালো হয়ে যান। তো ঘটনা আসলে কিন্তু মানে এটা আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা শেষ, কিন্তু ওই রাস্তার কয়েকটা ঘটনা মানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে ওই রাস্তায় কিন্তু এখনো হরহামেশা কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে অনেক সময় রাতের বেলা দেখা যায় ছোট্ট 2টো আলো মানে এই মাথার থেকে ও মাথা মানে আলো আসা যাওয়া করছে। এটা অনেকে আলেয়ার আলো মনে করতে পারেন, কিন্তু ওই এলাকার লোক জানে এটা আসলে আলেয়ার আলো না। সেটা হচ্ছে ওই কবরস্থানের পাশে, ওই পুকুরের পাশে, এই মানে বাঁশের এরিয়াটায় এখানে 2টা জিন থাকে, ইনারাই ওই যে আলো নিয়ে পায়চারি করেন, এটা ওখানকার লোকজন জানে। আর অনেক সময় ওদিক দিয়ে যদি কখনো কোনো লোক রাতের বেলা আসা যাওয়ার সময় কিছু কিছু ডিস্টার্ব ওনারা ফিল করেন। যেমন আমরা মাঝে মাঝে এই টাইপের গল্প শুনেছি যে বাঁশ সারের পাশ দিয়ে আসার সময় কোনো বাঁশ মানে নুইয়ে থাকে আবার উপরে উঠে যায়, এরকম কিছু ঘটনা তো ঘটে।
এইটা ওই রাস্তার একটা সচরাচর ঘটনা, মানে নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা অনেকের সাথেই এই ঘটনাটা ওইখানে ঘটে। এবং আরো যেটা হয় সেটা হচ্ছে যে যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো লোক কোনো কারণে দেরি হয়ে গেছে, হাতে কোনো মাছ মাংস নিয়ে আসছে, তখন স্পেশালি মাছ নিয়ে আসলে তখন ওনারা মানুষের সুরতে এসে ওই মাছ দাবি করে। আমরা এই টাইপের গল্প কিন্তু এর আগে অনেক শুনেছি। ওনারা মানুষের এসে এসে মাছ দাবি করে এবং তখন কিন্তু ওই মাছটা দিয়ে দিতে হয়। এটা যে সবসময় যে মাছ দেখলেই যে আসে তা না, হঠাৎ হঠাৎ এরকম হয়। এবং এই মানে এই ভয়ঙ্কর এই বিষয়টার সাথে ওই এলাকার লোক বেশ পরিচিত, তাদের কাছে বেশ অনেকটা এটা স্বাভাবিক হয়েছে। আমাদের কাছে শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ওইখানে এই ঘটনাটা মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক। কিন্তু একবার একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এক ব্যক্তি ওনারা যেটা মানে আসাদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে যে ঢাকা থেকে একটি লঞ্চ এটি ছাড়ে এবং ছেড়ে এসে প্রথমে ওই আশাশুনি উপজেলার কাছে একটা ঘাট আছে, এই ঘাটের কাছে আসে রাত 2:30টার দিকে। তখন ওখানে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আবার সেটি খুলনায় চলে যায়। তো একজন যাত্রী এরকম মানে উনি চাঁদপুর থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। যখন চাঁদপুরে ঘাটে দাঁড়িয়েছিল তখন উনি বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। তখন উনি যখন আসছিল তখন আবার যখন ওই রাত 2:30টার দিকে মানে আশাশুনির ওখানে যে ঘাট আছে সেই ঘাটে নামিয়ে দেয়, উনি সেটা নিয়ে আসছিলেন আর কি। ওদিক দিয়ে আসার পথে উনি বিষয়টা অতটা জানতেন না যে এখানে এরকম ঘটনা হয়। তো ওনার কাছে মানুষের স্রোতে একজন এসে মাছ চেয়ে বসেন। এখন উনি বলছেন যে উনি আসলে বুঝতে পারেন নাই যে এটা আসলে কি। উনি বলেন যে আপনার মাছ খাওয়ার দরকার, আপনি আমার বাসায় আসেন, রান্না করে আমার পরিবারের সাথে আমি আপনাদেরকে খাওয়াবো। কিন্তু আমি তো অনেক কষ্ট করে মাছটা কিনে নিয়ে আসছি, এত দূর থেকে নিয়ে আসছি, আমি আপনাকে কেন দিব? তখন ওরা বলে যে তোমার কাছে তো 2টা মাছ, তাহলে একটা দিয়ে যাও। বলে যে না, আমি একটাও দিব না। তো ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়, সে মাছ নিয়ে আগাতে থাকে। আগাতে রাস্তার মানে মাটির রাস্তা, তো এক জায়গা বেশ কাদা ছিল, বৃষ্টির ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, কাদা ছিল। তো ওখানে কাদার মধ্যে উনি যখন পা দিয়েছেন তখন উনি মানে ওই লোকটি ফিল করলেন যে উনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যাচ্ছেন। মানে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন, ডুবে যাচ্ছেন। তখন ওই অবস্থায় উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার ওই চিৎকার মানে আশেপাশের লোকদের কাছে, মানে আশেপাশে অনেকে শুনতে পান যে কোনো লোক চিৎকার করছে। বেশ কিছু লোকজন হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তখন ওই ব্যক্তিকে কোমর পর্যন্ত মানে মাটির নিচে মানে কাদার মধ্যে উনি ডুবে গেছেন। এই অবস্থায় এসে লোকজন পান, তখন ওনাকে ওখান থেকে টেনে তোলেন। এবং ওনার যে 2টা ইলিশ মাছ ছিল, এই 2টা মাছ কিন্তু আর ওখানে পাওয়া যায়নি। তখন উনি সবাইকে বলেন যে এই ঘটনা। তখন ওখানকার লোকজন বলেন যে তোমার উচিত ছিল, যেহেতু 2টো মাছের মধ্যে অন্তত একটি মাছ চেয়েছিল, তোমার উচিত ছিল দিয়ে দেয়া, কারণ আমরা এই ঘটনাগুলোর সাথে মানে পরিচিত এখানে। তো তখন উনি বলেন যে আমি তো বিষয়টা জানতাম না, তো যার কারণে আমি তো মানে বুঝতে পারি নাই যে এই ঘটনা ঘটেছে। তো এটাই ছিল রাসেল ভাই এবং যারা শুনছেন, মানে এটা ছিল ঘটনা। তো তাদের গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দূর সম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয় তাকে তারা নানা ডাকত। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসত। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে। জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করত, 4-5 জন হলে একত্রে ওই মোড়টা পার করত। কারণ ওই মোড়ের ছিল, মানে ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো।
রাতে একা যাওয়া এবং পেছনে যা তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন। রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে, ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করে, তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয়নি। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায়, এবং সে ছিল খুব সাহসী। তাই একা একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন, আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায়, কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায়, তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখেন। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন কেরোসিনের কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পড়ে বেঁচে ফেলেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও 3 নদীর মোহনা, ওই গভীর কিছুতে আটকে গেছে। এবং কানা, যে রকমাইনা নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন। সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল আমার তৃতীয় ঘটনা, এবং ইর্তিজা ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনা মেইল করবার জন্য। এবং আমি বলি যে আমাদের গ্রামেও কিন্তু এরকম মাছ ধরার বহু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা বলতে হচ্ছে আমার নিজের দাদার হিস্ট্রি আছে। আমার দাদার ভাইয়েরা, আমাদের গ্রামের বাড়ি মতলব, সেইখানে ওই বর্ষাকাল আসলে এরকম যেসব জায়গায় পানি জমতো সেসব জায়গায় মাছ আসতো, এবং বড় বড় গজার মাছ, বড় বড় শোল মাছ আসতো, এবং এগুলি পানির শব্দ পেলে রাত্রেবেলা এই দাদা তখন ইয়াং যারা ছিল তারা সবাই পাগল হয়ে যেত মাছ ধরার জন্য। তো আমাদের ঘরের সামনে এখন গাড়ি যায়, কিন্তু ওই সময়
ঘরের সামনে পানি থাকতো, আর সবার মুভমেন্ট যেমন গরুর গাড়ি ছিল এটা তারও আগের কথা। তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে সবাই নৌকা দিয়ে যেত। এরই একটা ছোট্ট একটা ঘটনা আমি একটু লেজুর লাগিয়ে বলছি, যেহেতু আজকে মাছ ধরার ঘটনা আমি নিয়ে এসেছি, তাই এটা না বললেই না। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম। তো দাদার আরেক বড় ভাই, দাদা ছিল সবার ছোট এবং দাদার মেজো ভাই, সবাই মিলে তিনজন মিলে প্ল্যান করে মাছ ধরবে। এবং ওই দিন রাতের বেলা, ওই দিন ছিল আর কি মানে টর্চ লাইট ছাড়াই, আর ওই টর্চ লাইট না আসলে কুপি সবাই জ্বলাতো ওই সময়। এটা 1935-40-এর ঘটনা বলছি আমি। তো তখন নাকি এরকম ওই টেডা বা টোডা দিয়ে মাছ ধরতো সবাই। তো এইটা দিয়ে মাছ ধরতে ইজি, দূরে মারলেই মাছ। আর ওই বিল টিলের মধ্যে জাল তো ফেলা যায় না, তো এটাই হচ্ছে মেইন ভরসা। তো দাদার ভাই এবং আরেক ভাই, 3 ভাই মিলে তারা নৌকা দিয়ে রওনা দেয় রাতের বেলা। রাত 12টার পরে রওনা দিত মাছ ধরার জন্য। তো ওই ঘর থেকেই নৌকা ছেড়ে তারা বর্ষাকালে ওই যে জায়গায় পাওয়া যেত আর কি, ক্ষেতের আলের চাপ মাঝখান দিয়ে বা যেসব জায়গায় নৌকা যায়, এই অন্ধকারের মধ্যে তারা বুঝতো এখানে একটা মাছ আছে। মানে কি পরিমাণ আই শার্প ছিল তাদের। তো সেদিন ছোট একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাটা আমার দাদি আমাকে অনেকবার বলেছে, তাই আমার বলা আর কি। সেদিন নাকি দাদা একটা বড় ধরনের শোল মাছ দেখে, এবং শোল মাছগুলা 4-5টা শোল মাছ উপরে তোলে, কিছু রুই মাছ তোলে, বড় কাতলা মাছ ওঠায়। এবং ওইখানে নিয়ম ছিল গ্রামের বাড়িতে যে যারা মাছ ধরবে তারা বাড়ির সবাইকে ভাগ করে দেবে, কারণ ফ্রিজ তো ছিল না, একবারে মশলা দিয়ে মাখায় রাখতে হতো মাছ, এবং সবাই ভাগ করে নিত মাছ। এই বাড়ির সবাই তার মানে আমার দাদার আত্মীয় স্বজন আর কি। তো মাছ তারা ধরে, ওই দিন ধরে নাকি প্রায় 30টার মতো শোল মাছ 3জন মিলে ধরে, প্রায় 10-12টার মতো কাতলা মাছ ধরে তারা বাড়িতে ব্যাক করে। বাড়ি ব্যাক করার সময় 2টা ঘরের মাঝখান দিয়ে পানি জমে গেছে, ওই যে মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঢুকবে বাড়ির ভিতরে। এমন সময় রাত তখন 2:30-3টার সময় দাদার মুখে শোনা, এই পানির মধ্যে একটা গরু দাঁড়িয়েছিল। সবাই চিৎকার, এটা কার গরু, এই গরুটা কার, এই গরুটা ছুটছে। তো ওই ঘর তাদের তো সব প্রত্যেকটা ঘরের লোকজন পরিচিত। তো বুঝলু নামে একজন লোক আছে, তার বাবা, এই মিয়া ভাই আপনার গরু ছুটছে নাকি, দেখেন তো একটা গরু ওখানে বাইরে দাঁড়ায় আছে, এটা কার গরু। তো কেউ কোনো সারা শব্দ নাই, কেউ চিৎকার করছে না, মানে চিৎকার করার পর কেউ শুনছে না। তো পানি তখন হাঁটুর উপরে, তো একজনের নামতে হবে গরুটাকে সরানোর জন্য। গরুটা সরানোর সময় গরুটা দিল দৌড়। তো তিনি আবার নৌকায় উঠে যান, যেহেতু গরুটা সরে গেছে। আর একটু সামনে আগানোর পরে তাদের ঘর থেকে 800-900 ফিট সামনে তিনি দেখলো যে একটা মানুষ দাঁড়ানো। মানুষের হাইটটা বোঝা যাচ্ছে না, এটা যে একটা মানুষ সেটা বোঝা যাচ্ছে, মানুষের চেহারা বোঝা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে না, কিন্তু বিয়ের প্যান্ডেল যেমন টাঙানো এরকম ভাবে 2 পা 2 পাশে মেলে ধরে দাঁড়িয়ে আছে। তো আমার দাদার মেজো ভাই আবার রাস্তায় অনেক বড় বড় মাহফিল টাইপের দূর থেকে আসতো, তো রেগুলারলি তিনি এইসব দুয়া কালাম পড়তো, কিছু আমল করতো, যার কারণে তিনি জানতেন স্পেলস কি। তিনি বুঝে গেছিলেন এই জিন আসছে, মানে জিন এসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং তিনি বলছেন যে এটা আবার আসছে। তার মানে এইটা তিনি আরো একবার ফেস করেছেন। যদি এই ঘটনাটা আমার শোনা হয়নি, আমি যদি আমার দাদির কাছ থেকে যদি শুনতে পারি আমি আবারও এটা শেয়ার করব। তো ওই মুহূর্তে তার দাদাকে বলছিল যে এটা আবার আইছে। তো তিনি কি করলেন, তাদের চারিপাশে একটা দাগ দিলেন, একটা দাগ দিয়ে ম্যাচের কাঠি জ্বালালেন, এবং ম্যাচের কাঠি জ্বালাতে জ্বালাতে ওইটা চলে গেল। তো তারা বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে দেখে যে কয়টা মাছ তারা ধরেছিল কোনো মাছই নাই। এইখানে সবগুলা মাছই এখান থেকে গায়েব হয়ে গেছে। খালি 2টা রুই কাতলা ছিল, যেগুলি নিচে রাখা ছিল সেগুলি পাতিলের মধ্যে আছে, এবং ছোট ছোট রুই কাতলা, ছোট ছোট কাতলা মাছ ছিল আর কি, ওই পাতিলের মধ্যে ছিল। আর বাকি সব বড় বোলের মধ্যে ছিল, ইয়ার ভিতরে নৌকার নিচের দিকে। ওই 2টা মাছই সেভ করতে পেরেছিল, আর বাকি সব ওই চলে যাওয়ার সময় নিয়ে গেছে। ওই গরুটা যে সামনে আসছিল ওইটাই মূলত নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি। এবং পরবর্তী দিন সকালবেলা তাদের বাড়ির পিছনে অনেক কালো মাছের চোলকা ফোলকা, মাছের ফোলকা টোলকা, মাছের ময়লা সব বাড়ির পেছনে পাওয়া গেল। তো উনি যে আমার দাদার ভাই, তিনি বলছেন যে সবাইকে বলছে এই তাড়াতাড়ি এটা পরিষ্কার করে এখান থেকে সরাই ফেল, এটা যদি থেকে যায় ওরা আবার ডিস্টার্ব করবে, এখানে এসে তখন বাসায় এসে ডিস্টার্ব করবে। তো এটা ছিল ওই দিনকার ঘটনা।
এই ঘটনাটা হচ্ছে সাইদুল হাসানের ঘটনা। সে গ্রামে থাকে এবং সে পাঠিয়েছে উত্তরাঞ্চলের একটি গ্রাম থেকে, এবং সে বলেছিল কাহিনীটি ছোট্ট একটি ঘটনা যে সাইদুল হাসানের মামার ছিল মাছ মারার শখ এবং তিনি কোচ দিয়ে মাছ মারতে পছন্দ করতেন। এবং সে নাকি খুব একটা আজব কারণে যেটা করতো যে সে মাছ মারতো রাতের বেলা, বিশেষ করে যখন চাঁদ উঠতো। সামহাও আই ডোন্ট নো তার ফিলসফি কি ছিল বা তার টেকনিক কি ছিল, সে কোচ নিয়ে যখন পূর্ণিমা হতো তখন সে তাদের কাছে একটা বড় দিঘি ছিল, দিঘির কাছে চলে যেত এবং সেখানে নাকি দিঘিতে নামা যেত। প্রথমে বেশ খানিকটা নাকি স্লোপি ছিল, সোপানের মতো ছিল, সেখানে সে নামতে পারতো। হাঁটু পানিতে গিয়ে সে সেখানে এরকম মাছ মারত। তো যাই হোক, এরকম একদিন রাতে সে ওখানে চলে যায় এবং দিঘিটার কিন্তু একটু বদনাম ছিল এবং সে সামহাও ওই পূর্ণিমা রাতগুলোতেই যেত। তো একদিন এরকম রাতের বেলা সে মাছ মারতে যায় এবং আসলে এই ঘটনা কিন্তু আপস এন্ড অ্যাবাউট, অতীতে কি হয়েছে, পেরিয়র টু দিস, অর কোনো কি কি ঘটনা প্রচলিত আছে এরকম কিন্তু আমি কিছু শুনিনি। সাইদুল যতটুকু বলেছে সেটাই আপনাদের কাছে শেয়ার করি যে একদিন রাতে সাইদুলের মামা সেখানে মাছ মারতে যায় এবং সে যখন নাকি ওখানে তার প্রিপারেশন নিয়েছে, তার কোচ নিয়ে সে দাঁড়িয়েছে, সে মাছ মারবে, সে প্রিপারেশন নিয়ে দেখছে তাকিয়ে তাকিয়ে, সে নাকি মাছ দেখতে পেত এবং সে তার সাথে লাইট ছিল। আবার সে মাছটাকে বুঝতে পারলে সেখানে লাইট মারতো এবং লাইট মেরেই নাকি সে ওখানে ফ্ল্যাশ লাইট দিয়ে লাইট মেরে সে কোচটা মারতো আর কি। তো যাই হোক, তো সে এরকম প্রিপারেশন নিচ্ছে, মাছ মারবে, সে নাকি বুঝতে পারছে যে এই অংশটায় অনেক মাছ আছে। তো সে এরকম ফ্ল্যাশ লাইট নিয়ে দেখে একটা মাছকে সে টার্গেট করে যে এটাকে সে মারবে। তো সে যখন নাকি কোচটা নামিয়ে আনবে তখন নাকি সাম রিজন তার হাতের যে টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, সেটা নাকি তার হাতটা ঝিনঝিন করে উঠে হাত থেকে পড়ে যায় এবং পানির তলে পড়ে কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায়। সো সে কিছুই দেখতে পারে না, সে পানিতে শুধু শব্দ পায়, ছপ করে তার পড়লো এবং একই সময় সে কোচটাও মেরেছিল এবং তার কোচের মধ্যে কিছুই বেঁধে না, বাট সে মনে করে যে কোনো কিছুর সাথে তার কোচটা লেগেছে এবং সেটাতে সে বেশ ঘাবড়ে ওঠে। কারণ লেগেছে কেন বোঝে, কারণ সে যখন কোচটা মেরেছে পানির মধ্যে একটা আন্দোলন দেখে সে, যে বেশ পানি নড়াচড়া করে উঠলো কিছু একটা। তো যাই হোক, এবং সে তখন ওই দিন তার এটাকে অশুভ লক্ষণ মনে করে সামহাও সাইদুলের মামা, যেহেতু সে মাছ মারতো তার মধ্যেও কিছু একটা তার বাজ বিচার ছিল বা সে একটা নিজস্ব একটা স্টাইল ফলো করতো বা কোনো রকমের নীতি ফলো করে চলতো। প্রত্যেক প্রফেশনের মানুষেরই কিন্তু একটা নীতি আছে বা তারা কোনো কিছু একটা মেনে চলেন, যে কোনো প্রফেশনের মানুষই। তো সাইদুলের মামারও হয়তো এরকম একটা একটা নীতি বা কোনো একটা চিন্তা ভাবনা ছিল। যাই হোক, সে এটাকে খুব অলক্ষণ মনে করেন তার টর্চ লাইট হারিয়ে যাওয়া, এবং তিনি মনে করেন যে এখন পুকুরে হাতিয়ে টর্চ লাইট খোঁজাটা একটা একটা বাজে কাজ এবং সেটাকে তুলেও যে তিনি কিছু করতে পারবেন এরকম না। প্লাস তিনি কোচ মেরেছেন, মাছের গায়ে লাগেনি বা মাছটা ওঠেনি বা কিছু একটা লেগেছে, প্রচন্ড আন্দোলন দেখেছেন, সামহাও কিছু একটা সেন্স করে তিনি উঠে যান। তো তিনি যখন পুকুর থেকে ওঠেন, দিঘি থেকে ওঠেন, এটা পুকুর না, দিঘি বেশ বড়, এবং তিনি যখন ওঠেন তার অলরেডি প্রায় কোমর সমান পানিতে তিনি ভিজে গেছেন এবং তিনি ওঠেন। আকাশে পূর্ণিমার চাঁদ, অনেক আলো। তো উঠে উনি চিন্তা করেন যে এখন আমি যে আমার যে লাইট ছাড়া মাছ মারাটা আসলে সম্ভব হবে না, কারণ ওই লাইট দিয়ে মারেন আর কি। উনি লাইট মারলেই মাছ হয়তো আলোর দিকে আকৃষ্ট হয় বা হয়তো বিহ্বল হয়ে যায় কিছু একটা। এটা হাবিব ভাই ভালো বলতে পারবেন, কারণ তিনি এই ব্যাপারে বেশ এক্সপার্ট। যাই হোক, তো তিনি সেই আলো যখন মারেন তখন মাছটা উনি ডিটেক্ট করে ফেলেন বা মাছটাকে উনি লক করে ফেলেন এবং তখন তিনি কোচ মারেন। তো এখন লাইট নাই ওনার কাছে, উনি বেশ ব্যাপারটাতে হয়ে যান, হতাশ হয়ে যান। তিনি বুঝেন যে আজকে আর মাছ মারা হচ্ছে না। তো তিনি আর তারপর ওনার লাইট হারিয়ে গেছে, আর হঠাৎ করে ওনার হাত কেন ঝিঝি ধরে লাইট পড়ে গেল এটাও তার কাছে বেশ অবাক লাগছে। তিনি বারবার তার হাত ঝাড়া দিয়ে দেখছেন যে এখন কোনো ওরকম ফিল আছে কিনা। তো দেখছেন যে না, ওরকম ফিল এখন নাই, হি ইজ ফিলিং কোয়াইট অল রাইট। তো তিনি উঠে যান দিঘির থেকে, কোমর পর্যন্ত ভেজা, এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে ওঠেন। উঠে উনি পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকেন। তো হালকা বাতাস বইছে, বেশ ভালোই লাগে ওনার কাছে পরিবেশটা। উনি মনে করেন যে যাক, মাছ মারা হলো না, হাতে কিন্তু কোচ আছে ওনার। তো উনি চিন্তা করে যে আমি যাই, সামনের দিকে যাই। তো হেঁটে হেঁটে যাচ্ছেন এবং ওনার যে ওই দিঘির পাড় দিয়ে যখন আসেন তাদের এক পাশে ছিল বড় একটা বাগান, সেখানে অনেক লিচু গাছ আছে, সেখান দিয়ে তার আসতে হয়। সো সেখান দিয়ে তিনি হেঁটে হেঁটে আসছেন।
সেখান থেকে হেঁটে হেঁটে আসছেন এবং যাচ্ছেন। হঠাৎ করে তিনি এই পূর্ণিমার আলোতে, অনেক চাঁদের আলো, সেখানে দেখছেন যে ওখানে একটা গাছ আছে সামনে। সেই গাছটা সম্ভবত আম গাছ বা সামথিং লাইক দ্যাট, বেশ বড়, এবং সেই গাছের উপরে মনে হচ্ছে কে জানি একটা ডাল বেরিয়েছিল, মানে দিঘির দিকে মুখ করে, মানে গাছটার একটা ডাল, একটা অংশ দিঘির উপর দিকে চলে আসছে। তো সেখানে মনে হচ্ছে একজন মানুষ বসে আছে এবং সে পা ঝুলিয়ে বসে আছে, মানে পা দুটো ঝুলাচ্ছে বসে। তো উনি, সাইদুলের মামা, হেঁটে হেঁটে যান এবং কাছে আসেন। তিনি চিন্তা করেন, তিনি এত ভীতু মানুষ না, রাতের বেলা মাছ ধরতে যেতেন, সো সে ভীতু মানুষ একদমই না। তিনি হেঁটে 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 যত মানে কাছাকাছি যখন চলে আসেন, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 ফিটের মতো। এরকম দূরত্বে এসে তিনি বলেন যে, এই কেরারে, কে নে, কি করস, এরকম করে ডাক দেয়। তো এরকম করে ডাক দেওয়ার পরে কি করস বলতেছে উনি, কি করস, কারণ তিনি ধরে নিচ্ছেন এরকম রাতের বেলা গাছে বসে পা দুলাবে, এরকম মানে এমন কোন রেসপেক্টেবল মানুষের কাজ এটা না, এটা কোনো ইয়াং ছেলে পেলে বা তার থেকে কম বয়সী বা তার মতো কেউ। তো তিনি বলেন, কি করস, কেরা তুই, এরকম বলতেছে। তো তখন সে নাকি উপর থেকে একটা মানে জবাব দিল যে, আমি অমুক। তো তার জবাব শুনে সাইদুলের মামা বলল যে, অমুক তো এখানে গাছের মধ্যে রাত্রেবেলা কি করস, তোরে তো আমি চিনি না, তুই কই থেকে এসেছিস, তোর বাড়ি কই। এটা যখন বলতেছে তখন বলতেছে, আমার বাড়ি দিয়ে আপনার কাম কি, আপনি যে একটু আগে কোচ দিয়ে মারলেন, আপনি যে মারছিলেন পানির তলে কেটা। তখন সাইদুলের মামা একটু হতবিহ্বল হয়ে যায়, মানে সে আসলে বুঝতে পারে না। সে বলে যে, আমি কোচ মারছি, কার মানে মারছি, মানে পানির তলে কেটা, মানে তুই কি কইতে চাস, তুই কেটা রে। এটা যখন বলছে তখন তিনি দেখলেন যে ওই যে বসেছিল ডালের মধ্যে, সে ডাল থেকে পা দুটোকে নিচের দিকে নামালো, কিন্তু তার পা দুটো না লম্বা হয়ে গেল, মানে পায়ের যে নিচের অংশটা সেই দুটো লম্বা হয়ে মাটি স্পর্শ করলো, এবং মানে বেশ ভয়ঙ্কর ভাবেই, মানে এই জিনিসটা যদি চিন্তা করেন খুব ভয়ঙ্কর। ডালের উপর বসেছিল, পা দুটো লম্বা করে মাটিতে দিল এবং তারপর একটা লাফ দিল, মানে তার পা কিন্তু অনেক লম্বা, এবং একটা লাফ দিল ঠিক সাইদুলের মামার কাছে এসে পড়লো, এবং আরেকটা পা দিয়ে সাইদুলের মামাকে প্রচন্ড জোরে একটা গুতা মারলো, তার মানে তার পায়ের অংশটা দিয়ে, এবং সাইদুলের মামা ছিটকে পড়লো। পড়ার পরে দেখলো যে সেই জিনিসটা, মানে সেটা তো আর মানুষ বলাই যায় না, সে লাফ দিয়ে চলে গেল নদী, মানে দিঘির একদম পাড়ে, এবং ওইখান থেকে এক লাফ দিয়ে পানিতে পড়লো। তো পানিতে যখন পড়লো, সে পা দুটোকে খেয়াল করলো ভালো মতন, যে পা গুলো এই লম্বা লম্বা, মানে তার পায়ের হাঁটু থেকে নিচের অংশটা লম্বা এরকম, এবং পায়ের যে পিছনের অংশটা সেটা বাঁকানো। তো এটা দেখে সাইদুলের মামা প্রচন্ড ভয় পেয়ে, একে তো সে ছিটকে পড়ে গেছে পায়ের গুতা খেয়ে, এবং সে থরথর করে কাঁপছিল, এবং তার প্রচন্ড ভয় লাগে, এবং তিনি অনুমত উঠে দৌড় দেন, এবং দৌড় দিয়ে তিনি তার বাসায় চলে আসেন। বাসায় এসে উঠানে এসে চিৎকার করে তিনি পড়ে যান। তো বাসার মানুষজন তখন তাকে বাসার মধ্যে নিয়ে যায়, বাসার মধ্যে নিয়ে শুশ্রূষা করে এবং এই করে। তো ওই দিন রাতে তার প্রচন্ড জ্বর আসে, তিনি অসুস্থ হয়ে যান, এবং তার এমন অসুস্থ হন যে তাকে হাসপাতালে নিতে হয়। এবং সে যে তাকে যে লাথি মেরে গেছিল বা পা দিয়ে বাড়ি মেরে গেছিল, এই কারণে তার পাঁজরের এখানে, মানে তার যে বুকের পাঁজরে এখানে দুটো হাড্ডি ভেঙে গেছিল। তো সেটারও চিকিৎসা করা হয়, এবং অনেক দিন তাকে নাকি চিকিৎসা করা হয়েছে, এবং তাকে ওঝা দিয়ে বিভিন্ন রকম ফকির দিয়ে চিকিৎসা করা হয়েছে। পরে তাকে ওখানকার একজন মৌলানার কাছে নিয়ে যান, যিনি বড় মৌলানা। তিনি দোয়া দরুদ পড়ে বলেন যে রাতের বেলা এরকম মাছ শিকার করতে গেছে, ওখানে যে আজে বাজে জিনিস দেখছে, এবং তাকে সে আঘাত করছে। সম্ভবত সে যে তার কোচটা আছে, কোচটা দিয়ে আঘাত করছিল, এবং এই কারণেই তাকে সে লাথি মেরে গেছে। ওখান থেকে আরো ক্ষতি করতে পারতো, কিন্তু সাইদুলের মামা অসম্ভব সাহসী ছিল বলে সে মানে বেশি ক্ষতি করতে পারেনি। বাট সে যদি ভীতু হতো হয়তো তাকে পানিতেই ডুবিয়ে মেরে ফেলতো। তো যাই হোক, এটা ছিল সাইদুলের কাহিনী, এবং সেই সাইদুলের কাহিনীতে কিন্তু সেই পুকুরের অতীতের কোনো ইতিহাস নাই, সেই দিঘির অতীতের কোনো ইতিহাস নাই। তো যাই হোক, এটা ছিল সাইদুলের কাহিনী। রাসেল ভাই, আমি সিরাজ লালমিহাট থেকে বলতেছি। আমি আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনার একটি ভয়ানক একটি ঘটনা, আর আমাদের গ্রামে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটি যদি আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করেন তাহলে আমি অনেক খুশি হব। আর অডিয়েন্সরা যদি এই ঘটনাটি পছন্দ করে থাকে এবং ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই জানাবেন, যে আমি পরবর্তীতে আরও এইরকম ঘটনা পাঠাবো আমাদের গ্রামে যে ঘটনাগুলো ঘটে গেছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
এই ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের মধ্যে। আমাদের গ্রামের মধ্যে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানটি হলো পারিবারিক কবরস্থান। আমাদের গ্রামের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে সেই কবরস্থানে মাটি দেওয়া হয়। তো আমাদের গ্রামে একদিন হঠাৎ এক বৃদ্ধ মানুষ মারা গেছেন। এখন ওনাকে তো মাটি দেওয়া হবে। তো কবরস্থানের পাশেই ছিল একজন লোকের বাড়ি। ওই লোকটি আর কি কোনো ব্যক্তি মারা গেলে উনি নিজেই কবর খোঁড়েন। তো ওনাকে খবর দেওয়া হলো ওনাকে কবর খুঁড়তে হবে। তো উনি 3টা কি 4টার দিকে কবর খোঁড়া শুরু করেন। কবর খুঁড়তে খুঁড়তে রাত 7:30 বাজে যায়, মানে শেষ করতে। তো উনি কবর খোঁড়া শেষ করে ওই কবরস্থানের পাশে একটি নদী ছিল, সেই নদীর মধ্যে গোসল করতে নামলেন। তো উনি গোসল করার শেষ পর্যায়ে ওনার পায়ের মধ্যে কিছু একটা বেজে গেছে। তো উনি ভাবছিলেন যে হয়তো বা কোনো ডালপালা হবে। এই ভেবে উনি হাত নিচে দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন। তো যখনই উপরে ওঠালেন, উপরে ওঠার পর দেখে যে ওনার হাতের মধ্যে অন্য মানুষের হাত উঠে এসেছে। উনি এই দৃশ্য দেখে ভয় পেয়ে দ্রুত পানি থেকে উপরে ওঠেন এবং সকলকে সিলে সিলে ডাকেন এবং সকলকে বলেন যে আমি ওখানে একটা লাশ দেখলাম, গোসল করতে নামছিলাম, হঠাৎ করে আমার পায়ের মধ্যে কিছুটা ঠেকে গেছিল। আমি ভাবছিলাম যে হয়তো বা ডালপালা, কিন্তু উপরে ওঠানোর পর দেখি যে ডালপালা না, মানুষের হাত। তো ওইখান থাকার কয়েকজন দ্রুত আমাদের পাশের থানার মধ্যে এই সংবাদটা আর কি জানিয়ে দেয়। তো সেখান থেকে পুলিশ আসে। পুলিশ আসার পর ওনারা ডুবারিকে ডেকে আনে। ডুবারিগুলো আসার পর পানিতে নামার পর সেই ডুবারিরা সেই লাশটিকে খুঁজে বের করে উপরে উঠে নিয়ে আসে। তো লাশটির চেনা যাচ্ছিল না। লাশের নাক মুখ কিছু একটা খেয়ে ফেলছে। মনে হয় বড় বড় যে মাছগুলো রয়েছে এই মাছগুলো হয়তো বা খেয়ে ফেলছে। আর লাশের মধ্যে কীরকমটা খুবই বাজে গন্ধ, কয়েকদিন মনে হয়ে গেছে, এই জন্য প্রচুর গন্ধ। তো এখন লাশটাকে তো থানায় নিয়ে যেতে হবে। কিভাবে মারা গেল এটা তো রিপোর্ট বাইর করতে হবে। এখন এর সঙ্গে তো একটা লোক নিয়ে যাইতে হবে। তো যিনি কবর খুঁড়ছিলেন, যার পায়ে আর কি এই লাশটি ভিজে গেছিল, ওনাকে নিয়ে এই পুলিশরা থানায় গেল। তারপর রিপোর্ট বাইর করার জন্য লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হলো এবং ওই ডোমকে বলা হলো লাশটি কেটে রিপোর্ট বাইর করার জন্য। তো লাশটি যখন ওই ডোম কাটতে যায়, ঠিক সেই মুহূর্তে দেখতে পায় যে লাশের নাকি আঙ্গুল নড়ে। তো তারপর ওই ডোম পুলিশদের জানায়। পুলিশরা বলে যে হয়তো আপনি ভুল দেখতেছেন, আপনি যে কাটেন, মৃত মানুষ কখনো আঙ্গুল নড়ে নাকি। তো উনি আবারও যখন ওই লাশের কাটা শুরু করে, ঠিক সেই মুহূর্তেই আবারও আঙ্গুল নড়ে। উনি এসেই বলতেছেন যে আমি আর এই লাশটি কাটতে পারবো না, আপনারা তো বিশ্বাস করতেছেন না। আমি যখনই লাশটি কাটতে যাই তো ঠিক সেই মুহূর্তে লাশের আঙ্গুল নড়ে। আমি তো কখনো দেখিনি যে মৃত মানুষের আঙ্গুল নড়ে। তখন ডাক্তারকে ডেকে এনে চেক আপ করা হলো যে লাশটি তো মারাই গেছে। লাশটির শরীর থেকে অনেক গন্ধ বাড়িছে, মুখ নাক এগুলো মাছ হয়তো বা কোনো কিছু খেয়ে ফেলছে। তারপর ওই ডোম জোর করেই পুলিশরা তাকে আর কি তাক দিয়ে ওই লাশটি কাটানো হলো। তারপর রিপোর্ট বাইর হয়ে আসলো যে আসলে ওই লোকটি পানিতে পড়ে আর কি মারা গেছেন, কোনো আঘাত পেয়ে বা কোনো কিছু মানেননি। তো যখন মানে পাওয়া গেল যে ওই লোকটি পানিতে ডুবে মারা গেছে, এখন ওই পুলিশরা বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় আর কি খবর লাগাইলেন যে এই লোকটি পানিতে পড়ে মারা গেছেন, কিন্তু তার কোনো গার্জিয়ানকে খুঁজে পাওয়া যায়নি এবং তার ঠিকানা কোনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কয়েকদিন ওই মর্গের মধ্যেই ছিল ফ্রিজিংভাবে, কিন্তু কোনোভাবেই লাশের আর খোঁজ মেলেনি যে লাশটি কার।
তারপর আমাদের গ্রামে যে লোকটি কবর করেন ওনাকে আর কি ওই পুলিশরা আবার ডাক দেয়। ডাক দেওয়ার পর ওই লাশটি ওনারা আমাদের ওই গ্রামের লোকটাকে দিয়ে দেয় যে আপনাদের কবরস্থানে গিয়েই মাটি দেন। আর মনে হয় না এই লাশের আর কোনো খোঁজ মেলবে, কেননা লাশ কোনোভাবেই চেনা যাচ্ছে না। তারপর ওই লোকটি আমাদের গ্রামের কবরস্থানে নিয়ে আসে এবং লাশটাকে নিয়ে আমরা সবাই মিলে মাটি দিই। তো রাসেল ভাই, এটাই ছিল একটি ঘটনা। এই ঘটনাটি যদি সকলের ভালো লাগে, এবং খুবই ভয়ানক একটি ঘটনা কিন্তু ছিল, সত্য একটি ঘটনা। তবে এই ধরনের ঘটনা আমাদের গ্রামে অনেক আছে। যদি বলেন তাহলে আমি পরবর্তীতে আবারও ঘটনা পাঠাবো। তো রাসেল ভাই, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তো এই ঘটনা যখন ঘটে তখন রিফাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢাকায় পড়াশোনা করতেন এবং তিনি একটি মেসে থাকতেন। তো একদিন যেটা হয়, তিনি একটি আড্ডা মারতে আসেন তার বন্ধুদের সাথে। যে এলাকাটা আড্ডা মানে সেই এলাকাটা ঢাকা শহরের অনেক ব্যস্ত একটা এলাকা। সেখানে অনেক রেস্টুরেন্টস আছে, অনেক রেস্টুরেন্টস আছে এবং সেখানে মানুষজন যান, আড্ডা মারেন, সময় কাটান। এখনকার পরিবেশ একটু ভিন্ন, যেহেতু কোভিড হয়েছে, এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। বাট যে সময়টার কাহিনী রিফাত লিখছে সে সময় সবকিছু জমজমাট ছিল। তো যাই হোক, সেদিনকে আড্ডা শেষ করে রিফাতের ফিরতে একটু দেরি হয়ে যায় এবং সেই সময়টা সে যখন ফিরে আসছে এবং সে বাসের জন্য অপেক্ষা করছিল বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকার পরে রিফাত বাস পেতে ব্যর্থ হয়। দেখে যে বাস আসছে না, কোনো কারণে সেই সময়টা এতটাই দেরি হয়ে গেছিল যে তার বাসা যেই দিকে ছিল, তার বাসাটা ছিল মিরপুরের দিকে এবং সেখানে বাস আসছে না, মানে সরাসরি সেখান থেকে আসতে পারবেও না। ভাঙা বাসে করে সে যে আরেক জায়গায় এসে নেমে সেখান থেকে সুইচ করবে, সেই জন্য যে বাসটা, সেই বাসটাও আসছে না। তো যাই হোক, রিফাত অগত্যা বেশ অনেকক্ষণ ওয়েট করে সেখান থেকে সে বেরিয়ে আসে, হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে তার মাথায় একটা ঝোঁক চেপে যায়। রাতের এই সময়টা, বেশ যে সময়টা হয়ে গেছে, সেই সময় সে চিন্তা করে যে একটা জায়গা আছে, আমি নাম বলবো না, রিফাত লিখেছে, আমি ইচ্ছা করলে নামটা শেয়ার করতে পারি আপনাদের কাছে, বাট আমি সেটা করবো না। রিফাত লিখেছে একটা জায়গার ভেতর দিয়ে আসতে কিন্তু রাতের বেলা বেশ লাগে। যাদের আমি বলবো যে যাদের মাথায় অনেক বুদ্ধি বা যারা অনেক কিছু চিন্তা করেন, খুব উর্বর মস্তিষ্ক, তারা জায়গাটাকে কল্পনা করে নিলেই আপনাদের একটা পিকচার দাঁড়িয়ে যাবে জায়গাটা সম্পর্কে। জায়গাটা হচ্ছে খুব নিরিবিলি একটা জায়গা। অনেক ইয়াং ছেলেপেলে রাতের বেলা সেখান দিয়ে চলাফেরা করেন জাস্ট টু হ্যাভ সাম ফান, যে সেখান দিয়ে হেঁটে যেতে বা বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে, বা অনেকে আছেন যে সেখান থেকে রিক্সা করে আসেন, অনেকে আছে বন্ধুরা মোটর বাইক নিয়ে সেখানে দেখা করেন, সেখান থেকে চলে যান কোনো জায়গায়। যাই হোক, এরকম একটা মিটিং পয়েন্ট বা এরকম একটা রাস্তা, মানে বেশ ঢাকা শহরের বেশ মানে তরুণ প্রজন্মের পছন্দের একটা রাস্তার মধ্যে দিয়ে রিফাতের চিন্তা হয় আজকে আমি বাসায় যাব, তবে ওই এলাকা হয়ে যাব, ওখান দিয়ে রিক্সা করে যাব, একটা রিক্সা নেই এবং এভাবেই যাব। তো রিফাত সেই প্ল্যান মতো রিক্সা নিয়ে সেখান থেকে আসতে থাকেন। তো রিক্সা নিয়ে যখন রিফাত আসছে, রিক্সা নিয়ে আসতে আসতে সে সেই এলাকার মধ্যে ঢুকে পড়েন এবং সেই রাস্তা দিয়ে ঢুকে পড়েন এবং প্রথম রাস্তাটা সে যখন ঢোকে তখন কিন্তু রাত প্রায় 12টা বেজে গেছে। তো এই রাত 12টা বেজে গেছে তখন কিন্তু অবশ্য ঢাকা শহরের জন্য রাত 12টা কোনো রাত না, বাট কোনো কারণে ওই দিন সে দেখে যে ওই জায়গাটা বেশ নিরিবিলি হয়ে গেছে, মানে ওখানে মানুষজন নাই, রাস্তাটা বেশ ফাঁকা। রিফাতের মনে একটা ভয় আসতে থাকে। সেই ভয়টা হচ্ছে মানে লজিক্যাল ভয়, ভৌতিক কোনো ভয় না, মানে কোনো ভূতের ভয় না। তার মাথায় যেটা আসতে থাকে কোনো ছিনতাইকারী বা কিছুর ভয়। বাট সে আবার চিন্তা করে যে এই এলাকায় আমার অনেক বন্ধু বান্ধব আছে এবং এরকম সমস্যা হওয়ার কথা না। এরকম চিন্তা করতে করতে সে আসে। তো একটা জায়গায় এসে তার কাছে মনে হয় যে আমি এখান থেকে নেমে হাঁটা দিই, হেঁটে সামনে চলে যায় এবং সে একটা জায়গা জানে যে যেই জায়গার থেকে রাস্তাটা আর একটু বিজি, মানে সেখানে অনেক গাড়ি ঘোড়া চলে আর কি। তো সেখানে যদি বাস পেয়ে যাই তো সরাসরি আমি মিরপুর চলে যাব, আর যদি বাস না পাই সেখান থেকে আরেকটা রিক্সা নিয়ে আমি আরো সামনে যাব, সেখান থেকে বাস খুঁজবো, আর সেখানেও যদি বাস না থাকে তাহলে অগত্যা সেখান থেকে আরেকটা রিক্সা নিব। যাই হোক, এইভাবে সে চিন্তা করে করে আসলে আমরা যখন মানে ওই সময়টা কাটাই, স্টুডেন্ট লাইফটা বা ইউনিভার্সিটি লাইফটা যখন কাটায়, ছেলেপেলে সবার মাথার মধ্যে
মধ্যে তারুণ্যের একটা দীপ্তি থাকে, তারা আসলে সময়টাকে এনজয় করতে চায়। এই ঘোরাঘুরিতে বা রিক্সায় চড়ে রাতে ফিরে আসার মধ্যেও কিন্তু আলাদা রকমের একটা আনন্দ আছে, যেটা একটা সময় আমরাও কাটিয়েছি বন্ধুরা। মানে রাতের মধ্যে যখন নাকি রাত মানে গভীর হয়েছে, তখন রিক্সায় করে কোথাও যাওয়াও কিন্তু একটা আলাদা মজার ব্যাপার ছিল তখন। যাই হোক, রিফাতেরও সেরকম একটা চিন্তা হয় এবং সে সেখান থেকে রিক্সাটা ছেড়ে দেয়। তো ছেড়ে দিয়ে রিফাত হেঁটে আসছে এবং রাস্তা বেশ ফাঁকা। ওই দিন কোনো কারণে ওই জায়গাটাতে মানুষ নেই এবং নর্মালি কিন্তু থাকে। সে যে রাস্তাটা দিয়ে আসছে তার পাশে একটা পার্ক আছে এবং সে পার্কটা কিন্তু আসলে একটা সময় বেশ মানে মানে বেশ পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এটা মানে আইন প্রণয়নকারী সংস্থার মানে হস্তক্ষেপে সেই পরিবেশটা অনেকটাই মানে ভালো অবস্থায় ফিরে এসছে। তো সুতরাং পার্কের ওই ধরনের বাজে ভীতি তার মধ্যে নাই এখন আর। রিফাত আসছে ওই দিক দিয়ে, চিন্তা করতেছে ওইটা না, একটা ভয় আছে যদি কোনো মতে কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায়, এরকম একটা চিন্তা। যাই হোক, সে হেঁটে আসতেছে। তো আস্তে আস্তে সে হঠাৎ করে খেয়াল করে যে পার্কের কোনায় একটা জায়গায় একটু মানে চাপা ঢোকার জায়গায় এবং সেখানে কিছু গাছ আছে এবং সেই গাছের গোড়ায় তার কাছে মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আছে যে সেখানে দেয়াল ছিল, সে দেয়ালের উপরে। তো রিফাত ফার্স্টে মনে করে যে কোনো একটা টোকাই বা রাস্তার মধ্যে থাকে কিছু মানুষ, রাস্তায় রাতে ঘুমায় বা সেরকম কিছু, সে খুব একটা গায়ে পড়ে না। যখন সে আরোটা কাছে আসে, সে দেখতেছে যে যে দাঁড়ায় আছে সেই জায়গায় কিন্তু ওই যে ল্যাম্পপোস্টের আলোটা ঠিক মতো পড়তেছে না গায়ে। হ্যাঁ, ল্যাম্পপোস্টের আলোটা ওইখানে আবছা হয়ে গেছে, ওই জায়গাটা কেমন একটা ব্ল্যাঙ্ক স্পট। তো রিফাতের না কেন জানি একটু অস্বস্তি লাগা শুরু করে যে ওই জায়গাটা অন্ধকার, একটু ব্ল্যাঙ্ক স্পট, আর মনে হচ্ছে কি একজন দাঁড়ায় আছে, আমি কি আসলে ফুটপাথ থেকে নেমে যাব, নেমে রাস্তা দিয়ে হাঁটবো? তো মানে কেমন যেন একটু মনে হয় জায়গাটা পাস করবে কিনা। তো এরকম একটা চিন্তা। এবং আবার তার মধ্যে মনে হয় যে এই ব্যস্ততম এলাকায় যেখানে সবসময় আড্ডা মারছি, সেখানে কি এখানে কোনো মানে আসলে যদি ওইটা কোনো ছিনতাইকারী হয়, দরকার আমি ধস্তাধস্তি করবো, চিৎকার করবো এবং আশেপাশে দেখা যাবে যে অনেক সময় এরকম আমার বন্ধুরা এখানে হাঁটাহাঁটি করে, তারা এখানে মানে বিভিন্ন জায়গায় হয়তো চলাফেরা করে, কারণ কাছাকাছি ছাত্রাবাস আছে। তো যাই হোক, এরকম চিন্তা ভাবনা করে সে হাঁটতে থাকে। তো যখন সে হেঁটে আসছে, সে এইরকম ভাবতে ভাবতেই সেই জায়গাটার কাছে চলে আসছে। তো ও যখন কাছে চলে আসে, তখন হঠাৎ করে সে দেখে যে যেই ফিগারটাকে সে দাঁড়ানো দেখছিল সেটা সেখানে নাই। মানে ইটস এ ম্যাটার অফ এ সেকেন্ড, সেই জিনিসটা সেখান থেকে যদি সরে যেতে যায়, সে একজন মানুষ আজ কি করতে হবে, দেয়াল থেকে হয়তো লাফিয়ে দৌড় দিতে হবে বা কিছু, মানুষ তো আর বাতাসে উবে যায় না, এরকম কিছু না। তো সে তখন একটু অস্বস্তিতে পড়ে যায়, যেটা কি হলো হঠাৎ করে। তো রিফাত এই চিন্তা করতে করতে যখন আরো সামনে যাচ্ছে, তার যেটা হয়, তার মাথার উপরে যে ল্যাম্পপোস্টটা ছিল, সেই ল্যাম্পপোস্টটা এবং সামনের 3-4টা ল্যাম্পপোস্ট ব্লিঙ্ক করা শুরু করে। ইটস লাইক, অনেক সময় আপনারা দেখবেন ইদানিং ফেসবুকে এরকম দৃশ্য দেখায় যে ল্যাম্পপোস্ট নাচছে, মানে বাতাসের মতো, ডিজে লাইটে যেরকম হয় সেরকম, কাইন্ড অফ লাইক দ্যাট, সেরকম ব্লিঙ্ক করা শুরু করে। এবং রিফাতের কাছে একটু অস্বস্তি লেগে ওঠে এবং সেই সময়টা ছিল, যে সময়কার কথা বলছে রিফাতে, সেটা হচ্ছিল মার্চ এপ্রিল টাইপের সময় একটা। তখন মানে বাতাস, বসন্ত চলে গেছে, গ্রীষ্ম এসে পড়ছে, এরকম একটা সময়, মানে গরম পড়তেছে। এই সময় রিফাত দেখে একটা ঝলকা বাতাস আসে এবং বাতাসটা সে ফাইন্ড আউট করে যে এই বাতাসটা কিন্তু ঝড় আসার বাতাস। এবং হঠাৎ করে দেখে যে বাতাসটা ছুটে আসছে রাস্তা দিয়ে, বেশ দূরে ছুটে আসছে, মানে ধুলা সহ। এবং রিফাত বুঝতে পারে যে এখন তো ঝড় আসবে। তো সে ডানে বামে তাকায়, যে পাশে একটা বিল্ডিং আছে, বিশাল বড় বিল্ডিং, চিন্তা করেছে বিল্ডিং এর দিকে চলে যাবে। তো সে দৌড় দেয়, দৌড় দিয়ে হেঁটে আসে, দৌড় দিয়ে মানে সে ওখানে উঠে যায়, সিঁড়ি দিয়ে উঠে যায়, সেখানে বড় বিল্ডিং এর কাছে চলে আসে। সে চিন্তা করে প্রথম ঝড়ের ঝাপটাটা আমার লাগতে দেওয়া যাবে না, যদি ঝড় বৃষ্টি যায় আসে একটু থেমে গেলে আমি হেঁটে যাব। তো হেঁটে সে সেই বিল্ডিং এর ওখানে যায় এবং সে দাঁড়ায়। তো বাতাসের ঝাপটা একটা পার হয়ে গেছে, দ্বিতীয় ঝাপটা আসার আগে দুপ করে সেখানকার কারেন্ট চলে যায়। তো বিদ্যুৎ চলে যাওয়াতে না হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, বেশ অন্ধকার হয়ে যায়। এবং অন্ধকারটা তো হয় সে বিল্ডিং এরটা যায়, সাথে সাথে রাস্তার ল্যাম্পপোস্টের আলোও নিভে যায়। তো মানে অ্যাকচুয়ালি কোয়াইট ডার্ক হয়ে যায় এবং সাথে সাথে বেশ জোরে বাতাস ছুটে, খুব জোরে বাতাস ছুটে। এবং রিফাত শুনতে পায় যে সেই যে সেখান যে দাঁড়ায় আছে, সেই যে জায়গাটা, তার আশেপাশে মানে প্রচন্ড জোরে বাতাস হচ্ছে। সে আস্তে করে ঢুকে একটা শেল্টারের মধ্যে একটু দাঁড়ায় এবং সে ওখান থেকে শুনতে পায় যে ভেতর থেকে একটা শব্দ আসছে, মানে লাইক হু হু করে যদি কেউ কাঁদে, সেরকম একটা শব্দ।
এবং সে মনে করে এখানে কে কাঁদতেছে। একবার মনে করে রাস্তার কোনো টোকাই মহিলা বা সামথিং লাইক দ্যাট, যারা রাস্তায় বা থাকে, যাদের আসলে আছে অনেক আছে, হয়তো দুঃখে কাঁদতেছে বা সেরকম কিছু। তো ও যেখানে দাঁড়ায় ছিল রিফাত, তার পাশে কিন্তু একটা দরজা লাগানো এবং সেই দরজাটার মধ্যে কলাপসিবল গেট দেওয়া, মানে রাতের বেলা বন্ধ করে দিছে তালা দিয়ে। হ্যাঁ, মানে যেটাকে আমরা কলাপসিবল গেট বা কেচি গেট বলি, সেখানে মানে লাগানো, তালা দিয়ে লাগানো। তো রিফাত সেখানে দাঁড়ায় আছে এবং সে শব্দ শুনতেছে ভিতর থেকে আসতেছে এবং একটু পরে সে একটু দুর্গন্ধ পাওয়া শুরু করলো। দুর্গন্ধটা এমন যে কি বলবো, পাবলিক রেস্টরুম থেকে যে মানুষের একটা বাজে গন্ধ আসে না, মানে ঝাঁঝালো ন্যাস্টি একটা গন্ধ আসে, সেরকম একটা গন্ধ মনে হচ্ছে আরো কাছে আসতেছে। তো রিফাত একবার তাকায় ভিতর দিয়ে, কেচি গেটের ভেতরে তাকায়। তো কেচি গেটের ভেতরে তাকায়, দেখে কিচ্ছু নাই, অন্ধকার। দূর থেকে আলো দেখা যাচ্ছে, কেন কেচি গেটের ভেতরের যে দিকটা, সেখানে একটা হাঁটার প্যাসেজের মতো আছে এবং প্যাসেজের দুই পাশে খোলা কিন্তু লন। হ্যাঁ, এবং সেখান থেকে আলো দেখতেছে যে সে যে মানে এই যে ঝড় হচ্ছে, বাতাস চলতেছে, সেই বাতাস আসা যাওয়া করতেছে। এখানে গাছের যে ছোট ছোট গাছ ছিল সেগুলো নড়ে যাচ্ছে, মানে বারবার কাঁপতেছে ভিতরে। এবং লন, সেখানে সেই লনের আশপাশে বাতাস যাচ্ছে, সেটা দেখতেছে। মানে আলোতে বোঝা যাচ্ছে কোনো মানুষ নাই, শুধু ফাঁকা। এবং এই ফাঁকাটা এমন একটা শূন্যতা যেটা বুকের মধ্যে না ভয় ধরায় দেয়। কেন রিফাত যে জায়গাটা দাঁড়ায় আছে, সেই জায়গাটা হচ্ছে আসলে খুব দিনের বেলা থেকে জনাকীর্ণ, মানুষ, অসংখ্য মানুষ এখানে কোলাহল করে থাকে। যেই সময়টা তারা আছে, সে সময় বাইরে ঝড় হচ্ছে, কিন্তু বিদ্যুৎ নাই, অন্ধকার, কিন্তু একটা আলো আছে, যেটা হচ্ছে আকাশের আলো বা আশেপাশের এনভায়রনমেন্টের আলো। সেটা সে দেখতেছে এবং সে ওই ঝাঁঝালো একটা গন্ধ পাচ্ছে এবং তার কাছে সেই কান্নার মতো একটা শব্দ আসতেছে। একবার ভাবে এটা কি কোনো মানুষ কাঁদতেছে নাকি কেউ শেল্টার নিয়েছে, এখানে কেউ কাঁদতেছে, কাউকে দেখতে পাচ্ছে না তো তাকায়, মানে এরকম। আবার একবার ভাবে এটা বাতাসের কোনো মর্নিং এর শব্দ, এরকম ভাবে যাচ্ছে। এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে বজ্রপাত পড়ে এবং বজ্রপাত পড়ার একটু পরেই সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে সে যে কেচি গেটটার সাথে দাঁড়ায় আছে, সেখানে মুখ লাগায় কোনো একটা মানুষ দাঁড়ায় আছে এবং মানুষটা মনে হচ্ছে কোনো মহিলা মানুষ এবং তার মানে মাথার মধ্যে কাপড় অর্ধেক দেওয়া, মানে জাস্ট লাইক আমরা যদি দেখি যে অনেক অতি দরিদ্র কেউ এরকম দাঁড়ায় আছে, লাইক কোনো মতো একটা শাড়ি দিয়ে পরা এরকম। বাট সে মানুষটা কিন্তু সে পুরো দেখতে পারতেছে না, অন্ধকারের ভিতরে সে বুঝতে পারতেছে এইখানে। এবং রিফাত যেখানে হাত দিয়ে ধরে রাখছিল যে গ্রিলটা, ঠিক সেইখানে তার ঠিক পাশেই কিন্তু দাঁড়ানো। এবং সে গন্ধটা এমন বাজে ভাবে মানে সে পেল নাকে ঝাঁঝালো গন্ধটা বলার মতো না। তো তার সামনে এসে একটা সাউন্ড করছে ওখানে দাঁড়ায়, মানে একটা বিজাতীয় একটা গোগানির মতো সাউন্ড করছে সেই যে ক্যারেক্টারটা দাঁড়াইছে। এখন আর রিফাত না সহ্য করতে পারে না, সেখান থেকে ঝেড়ে দৌড় দেয়। সে এই মানে ভয় পেয়ে যায়, প্রচন্ড রকম ভৌতিক ভয় পায় সে। এবং একটা জায়গায় কিন্তু আপনারা একসেপ্ট করতে পারবেন না, আপনারা যদি অত্যন্ত জনকীর্ণ কোনো জায়গাকে হঠাৎ করে নীরব দেখেন, কোনো মানুষ নাই এবং সেখানে বিদ্যুৎ নাই রাতের বেলা, এবং আপনি আছেন ঠিক ঝড়ের সময়, আপনার কাছে কিন্তু প্রচন্ড ভয় লাগবে। তো রিফাতুল ঠিক সেরকমই লাগে। সে ঝেড়ে দৌড় দেয় সেখান থেকে এবং ঝেড়ে দৌড় দেয়। তার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন তাকে ফলো করে আসছে, কারণ গন্ধটা সে অনেকক্ষণ ধরে পেতে থাকে। সেই যে গন্ধ, একটা ঝাঁঝালো বাজে গন্ধ, সেটা তার কানাকে আস থেকে তখন অলরেডি হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই বাতাসের সাথে, এবং আকাশে মেঘ ডাকতেছে, বিজলি চমকাচ্ছে, এর মধ্যে দিয়ে রিফাত দৌড়াইতেছে, কারেন্ট নাই, রাস্তার মধ্যে ল্যাম্পপোস্ট গুলোতেও আলো নাই। এবং বেশ খানিকটা যাওয়ার পর সে দূরে দেখে যে ওই পাশের ল্যাম্পপোস্ট গুলোতে আলো জ্বলতেছে, আরো সামনে অনেক দূরে আলো জ্বলতেছে, এবং এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। রিফাত বৃষ্টিতে ভিজতে 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 সেই আলোর মধ্যে আসে, পিছে তাকায় দেখে যে তখনও সেই এলাকায় কারেন্ট নাই, এবং তার কাছে পুরো জায়গাটা মনে হচ্ছিল যে এই যে পেছনে যে জায়গাটা সে ফেলে আসছে, সেইটা কোনো আসলে অভিশপ্ত জায়গা তার কাছে লাগতেছিল, এরকম লাগতেছিল। মানে আলো থেকে আপনি তাকিয়ে আছেন, অন্ধকারে জায়গায় ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এবং রিফাত ভিজতে ভিজতে তখন সেই মানে সেই আরো যে জায়গাটা, যেটা বলে ব্যস্ত জায়গা, সেই জায়গায় রাত 12টার পরেও মোটামুটি ব্যস্ত থাকে, কারণ কিছু দোকান আছে, তারা ছোটখাটো দোকান থাকে এগুলা, তো সেই জায়গায় চলে আসে। বাট সেই দোকানগুলো বন্ধ, কারণ বৃষ্টি ঝড়ের জন্য কেউই খোলা রাখে নাই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো লাকিলি সেখানে ইলেকট্রিসিটি ছিল, এবং রিফাত সেখানে এসেও কোনো কিছু পায় না,
কোনো গাড়ি ঘোড়া ছিল না, এবং অনেক কষ্টে সে হাঁটতে 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 অনেক দূর চলে যায় এই রাতের বেলা, এবং যেতে যেতে বৃষ্টিতে ভিজতে 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 তার অবস্থা খারাপ। তো সে দূরে যে দেখে যে একটা পুলিশের দাঁড়ানো ছিল ভ্যানের মতো, তো তাদের কাছে যে সে একটু রিকোয়েস্ট করে যে আপনারা যদি সামনে যান আমাকে নামায় দেন, আমি আসলে একদমই অসহায়, কারণ আমাকে যেতে হবে মিরপুর, আমি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, ঝড় শুরু হয়েছে। তো পুলিশরা তার প্রতি একটু দয়া পরবশ হয় এবং তারা তাকে ভ্যানে বসতে দেয়, এবং পরবর্তীতে সেই পুলিশরাই তাকে দূরে নিয়ে আরো সামনে নিয়ে নামিয়ে দেয়, যখন নাকি বৃষ্টি থেমে যায় সামনে নিয়ে নামিয়ে দেয় পুলিশদের যতটুকু পর্যন্ত যাওয়ার জায়গা ছিল সেখানে। এবং সেখান থেকে রিফাত আবার হেঁটে হেঁটে যায়, এবং লাকিলি সে অনেক দূরে যে একটা রাতের রিক্সাওয়ালাকে পায়, এবং সেই রিক্সার সাহায্যে সে আস্তে আস্তে তার বাড়িতে চলে যায়। এবং ওই দিন তার প্রচন্ড আকাশ পাতাল জ্বর এসেছিল ভোরের বেলা, এবং সে কয়েকদিন জ্বরে ভুগছিল, এবং এই ভয়টার কথা সে কখনোই ভুলতে পারবে না, তার জীবনে একটা হরিফিক এক্সপিরিয়েন্স। এবং সে বলেছে যে আমি যখন নাকি পরবর্তীতে দিনের বেলাও সেই জায়গায় যাই, আমার সেই দিনের রাতের কথা মনে পড়ে যায়, তখন আমার মনে হয় যে এইরকম একটা জনাকীর্ণ জায়গা যেখানে নাকি মানুষ ভেঙে পড়ে, এত মানুষ থাকে, এত মানুষের ক্রাউড থাকে, সেই জায়গাটাও এত ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে। এবং রিফাতের কথা অনুযায়ী এই ধরনের ব্যস্ততম এলাকা যখন নির্জন হয়ে যায়, সেটা আরো একটা ভয়ের পুরীতে পরিণত হয়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেটা রিফাতের কথা। যাই হোক, আমিও তাই মনে করি, কারণ আমি পুরো কল্পনাতেই পুরো জিনিসটা দেখেছি। রিফাতের পুরো বর্ণনাটাই কিন্তু আমি আমার কল্পনাও দেখে ফেলেছি, এই কারণে আপনাদের কাছে বর্ণনা করতে পারলাম। আর আমার কাছেও কিন্তু সেরকমই মনে হয় যে কোনো ব্যস্ততম এলাকা যদি হঠাৎ নীরব হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, তাহলে কিন্তু সেটা প্রচন্ড একটা ভয়াল পুরীতে পরিণত হয়। তো যাই হোক, শেয়ার করলাম রিফাতের কাহিনী, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি হাফিজ ভাইকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে জয়নাল। আর ঘটনাটি ঘটেছিল হাফিজ ভাইয়ের নিজ গ্রাম গাইদঘাট গ্রামে, যেটি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রাম। আর এই জয়নাল ভাইয়ের বয়স ছিল ওই সময় 12 কি 13 বছর, আর সময়টা ছিল 1997 সাল। জয়নাল ভাইয়ের বড় ভাইয়ের একটা ক্যাসেট প্লেয়ার ছিল। জয়নাল ভাইয়ের বড় ভাই যখন বাইরে বের হতেন, তখনই জয়নাল ভাই ওই ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন। আর এই জয়নাল ভাইয়ের একটা নেশা ছিল নতুন নতুন ক্যাসেট সংগ্রহ করা। একদিন কি হয়েছে, জয়নাল ভাইয়ের দুলা ভাই একটি নতুন সাইকেল নিয়ে বেড়াতে আসছেন তার শ্বশুর বাড়ি, দুলা ভাই শ্বশুর বাড়ি জয়নাল ভাইদের বাড়িতে। তো নতুন জামাই আসছেন, গল্প গুজব হচ্ছে। এখন জয়নাল ভাই কি করেছেন, দুলা ভাইয়ের কাছ থেকে তার বাইসাইকেলটা চেয়ে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওই গ্রামেই এই জয়নাল ভাইয়েরই আর এক বন্ধুর নানির বাড়ি। তো সেই বন্ধুটা অবশ্য নানির বাড়িতে ওই সময় ছিল। তো বাইসাইকেল নিয়ে বন্ধুর কাছে গিয়েছে। তো বন্ধু একটা বুদ্ধি দেয় যে জয়নাল চল জয়রামপুর গ্রামে যাই। এই জয়রামপুর গ্রাম হচ্ছে এই বন্ধুর বাড়ি। নিজ গ্রামে একটু বাইসাইকেল নিয়ে ঘুরতে যাবে এই সময়। জয়নাল ভাইও রাজি হয়ে যান। আর একটা কারণ ছিল রাজি হওয়া, সেটা হচ্ছে যে ওই জয়রামপুর গ্রামে একটা ক্যাসেটের দোকান ছিল। এখন তো আমরা এই ক্যাসেটগুলো দেখি না, ওই সময় ফিতার ক্যাসেট ছিল, ভিতরে ফিতা থাকতো, ম্যাগনেটিক ফিতা। এগুলা ক্যাসেট প্লেয়ারের ভিতরে ঢুকালে ওগুলা ঘুরতো, চলতো। এটা তো অনেকেই দেখেছেন। এখন তো এগুলো আসলে ওইভাবে চলে না। এই ক্যাসেটের যুগের পর আসলে সিডির যুগ, এখন সিডির যুগও শেষ হয়ে গেছে। তো যাই হোক, উনি ক্যাসেট কিনবেন এই চিন্তা করেছেন। ওই চিন্তা করেই মূলত ওই জয়রামপুর গ্রামে যাওয়ার জন্য উনি সম্মতি দিয়েছেন। তো দুজন মিলে জয়রামপুর গ্রামের দিকে রওনা হয়েছেন। ক্যাসেট কেনার টাকাটা ওই সময় কিন্তু জয়নাল ভাইয়ের কাছে ছিল। তো গাইডঘাট রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই জয়রামপুর গ্রাম। সম্পূর্ণ রাস্তা রেল লাইন দিয়ে যাওয়া যায়, এবং এই রেল লাইনের সম্পূর্ণ অংশটাই মাঠ বা আশেপাশের ক্ষেত খোলা দেখা যায়, কোনো ঘর বাড়ি নাই। আরেকটি রাস্তা গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায়, যেটা আরেকটা রাস্তা আছে, সেটা অল্প 2-1 জায়গায় কিছু মাঠ, পাশাপাশি 3টা গ্রাম এরকম রয়েছে আর কি, এগুলো পার হয়ে যেতে হয়। সময়টা ছিল শীতকাল। দুজন শীতের পোশাক পরে বিকেলের দিকে জয়রামপুরের দিকে রওনা দেয়। তো ওনারা যখন রেল লাইন ধরে যাচ্ছিলেন, তখন গ্রামের জনা 2-1 লোকের সাথে তার দেখা হয়। জিজ্ঞেস করে, কিরে কোথায় যাচ্ছিস? জয়নাল তার বন্ধুকে দেখিয়ে বলে যে ওদের বাড়িতে যাচ্ছি। কথা বলার পর গ্রামের লোকজন তেমন কিছু বলে না। তো ওরা তো সন্ধ্যার বেশ কিছু আগেই পৌঁছে যায় ওই জয়রামপুর গ্রামে। তো সেখানে একটা ক্যাসেট বিক্রির দোকান থেকে জয়নাল ভাই একটা গানের ক্যাসেটও কেনেন। এরপর জয়নাল ভাই তার বন্ধুর সাথে তার বন্ধুর বাড়িতে যায়। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই জয়নাল ভাই তার বড় ভাইয়ের সাথে এর আগে অনেকবার এসেছে জয়রামপুর গ্রামে, বেশিরভাগই এই রেল লাইন ধরে এসেছে।
আর অল্প কয়েকবার গ্রামের রাস্তা দিয়ে এসেছে। আস্তে আস্তে সময় গড়িয়ে সন্ধ্যার আজান দিয়ে দেয়। শীতের সময় হয়, চারদিকে অন্ধকার নেমে এসেছে। জয়নাল ভাই তার বন্ধুকে বাড়ি যাওয়ার জন্য বারবার বলতে থাকে। তার বন্ধুও বলে একটু পর যাচ্ছি, একটু পর যাচ্ছি। মূলত তার বন্ধু তার নিজের বাড়িতে আসলে আসছে, তো চিন্তা করছে যে তার বাবা তো এখনো বাড়িতে আসে নাই, বাবা বাড়িতে আসলে বাবার কাছ থেকে কিছু টাকা নেব, তারপরে আবার জয়নালের সাথে গাইডঘাট গ্রামে চলে যাব তার নানির বাড়িতে। তো এই যে জয়নাল ভাই বারবার বাড়ি যাওয়ার জন্য বলতে থাকলেও এক পর্যায়ে রাগ করে বলে যায় আমি চলে গেলাম। আর তার বন্ধুও বলে যে আমার আব্বা এখন আসলো না, টাকা ছাড়া যায় কিভাবে, তুই চলে যা, আজকে আর আমি যাব না। এদিকে জয়নাল ভাই তার বন্ধুর মুখে এই কথা শোনার পর তার রাগ আরো বেড়ে যায়। তো উনি কি করেছেন, রাগ করে একাই সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। এদিকে চারদিকে অন্ধকার হয়ে এসেছে। সাইকেল নিয়ে জয়রামপুর মাঠ পাড়া নামক একটা এলাকা ছিল, ওইখানে চলে আসছেন। শীতকাল হলেও বেশ কিছু দূরে জিনিস দেখা যাচ্ছে, তখন ওইভাবে কুয়াশা তখনও পড়ে নাই। তো উনি গ্রাম ছেড়ে কিছুটা দূরে চলে এসেছেন। তখন রেল লাইনের ডান পাশে একটা মাটির রাস্তা দেখতে পান। তো উনি মনে করছেন এটা বুঝি ওই গ্রামে যাওয়ার রাস্তা। বলে রাখা ভালো, জয়রামপুর থেকে একটু মাঠ পার হয়ে ওই গ্রামটা পড়ে। তো ওই গ্রামের পরে চাঁদপুর গ্রামের ভেতর দিয়ে গাইডঘাট গ্রামে আসা যায়। তো জয়নাল ভাইও 2-3 বার এই সকল গ্রাম দিয়ে জয়রামপুর এসেছে। তো জয়নাল ভাই ভেবেছে এটাই বুঝি সেই রাস্তা। তো উনি ওই রাস্তায় ঢুকে গেছেন সাইকেল নিয়ে। তো ওই মাটির রাস্তায় যাওয়ার কারণ হচ্ছে যদি রেল লাইন ধরে উনি যান, সেক্ষেত্রে তার বাইসাইকেলটি ছিনতাইকারীরা নিয়ে যেতে পারে, কারণ ওই রাস্তায় রাতের বেলা লোকজন চলাফেরা করে, ওই সময় চুরি ছিনতাইও হতো। তো বাড়ি থেকে সাইকেল নিয়ে আসছেন, তাও আবার দুলাবার সাইকেল। যদি এইভাবে একটা ঘটনা ঘটে যায় তখন বিষয়টা খুব খারাপ দেখা যাবে না? তো নানান চিন্তা করে গ্রামের রাস্তা মনে করে ওই মাঠের রাস্তায় উনি ঢুকে গেছেন। এভাবে একটা সময় মাঠের গভীরে চলে গেছেন উনি। কিছু সময় সাইকেল থেকে নেমে সাইকেল ঠেলেও নিয়ে যেতে হয়েছে, ওই রাস্তায় সাইকেল চালাতে পারছিলেন না। একটা পর্যায়ে এই জয়নাল ভাই চারদিকে আখের ক্ষেত মানে কুশোরের ক্ষেত দেখতে পান। কোথাও কোনো মানুষ বা গ্রাম আর উনি খুঁজে পাচ্ছেন না। আসলে জয়রামপুর থেকে কিছুটা মাঠ পার হয়ে উক্ত গ্রামে যেতে হয়। তো উনি এটা ভেবেই মাঠের দিকে আগাচ্ছিলেন আর কি। এক পর্যায়ে উনি যখন সামনে আর রাস্তা দেখতে পান না, তখন জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান এবং কান্না করতে থাকেন। উনি দূর থেকে বড় একটা বিশাল বড় আম বাগানের মতো কোনো একটা বাগান দেখতে পান। তো উনি ভাবেন আম বাগানের ওই পাশে হয়তো বা বাড়িঘর আছে। তো জয়নাল ভাই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে মানে সাইকেল ঠেলতে ঠেলতে ওই আম বাগানের ভেতরে গিয়ে দেখেন আম বাগানের মাঝখানে আগুন জ্বলছে। জয়নাল ভাই ভাবেন এখানে কোনো মানুষ শীতের মধ্যে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে, কারণ শীতকালে তো আমরা এরকম দেখতেই পাই। তো জয়নাল ভাই আগুন দেখে যেমন খুশি হন, একটু ভয়ও পাচ্ছিলেন, যদি তারা খারাপ মানুষ হয় তাহলে তারা সাইকেলটা কেড়েও নিতে পারে। তারা ভাবতে ভাবতেই জয়নাল ভাই সাইকেল নিয়ে আগুনের কাছে চলে যান। তা আগুনের কাছে চলে গিয়ে দেখেন একজন 80 বছরের বৃদ্ধা এবং 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে আগুনের কাছে বসে রয়েছে। তখন ওই ছোট মেয়েটি বৃদ্ধার চুলের মধ্যে উকুন খুঁজছে। তারা জয়নাল ভাইকে দেখে হতভম্ব হয়ে যান। তো জয়নাল ভাই ওই বৃদ্ধা মহিলাকে দেখে কান্নাকাটি শুরু করেন এবং বলেন, দাদি আমাকে বাড়ি দিয়ে আসেন। তো জয়নাল ভাইয়ের মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকেন ওই বৃদ্ধা। ওদিকে জয়নাল ভাই তো কান্না করেই যাচ্ছেন। তো কান্না করা দেখে ওই বৃদ্ধা বলেন, এই বেটা কান্না থামা, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তোর কোনো সমস্যা হবে না, ভয় পাস না। তখন ওই বৃদ্ধা জিজ্ঞেস করে, এই বেটা বল তোর বাড়ি কোথায়? তখন জয়নাল ভাই বলে যে গাইডঘাট গ্রামে। তখন ওই বৃদ্ধা হাত দিয়ে দুটা বাড়ি দিয়ে একটা শব্দ করে। আমরা যেমন 2 হাত দিয়ে তালি বাজাই না, ঠিক সেইভাবে শব্দ হওয়ার সাথে সাথে একটা আম গাছ থেকে দ্রুত কয়েকটা হনুমানের মতো প্রাণী নেমে আসে এবং জয়নাল ভাইয়ের দিকে খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে মুখ দিয়ে বিশ্রী রকমের শব্দ করছে। তো এটা দেখে জয়নাল ভাই অনেক ভয় পেয়ে যান, আরো কান্নাকাটি করতে থাকেন। তখন ওই বৃদ্ধা ওই হনুমানের মতো প্রাণীকে বলেন যে এই ছেলে বিপদে পড়ে আমাকে দাদি ডাকছে আর আমার কাছে সাহায্য চাইছে, এই ছেলেটাকে সাহায্য করতে হবে, চল একে ওর গ্রামে পৌঁছে দিয়ে আসি। তখন রাত আনুমানিক সর্বোচ্চ 8টা হবে। সেই সময়ের প্রেক্ষিতে আর শীতকালে আর ওই গ্রামে রাত 8টা মানে তো অনেক রাত। তো ওই বৃদ্ধা জয়নালকে বলে, যে বেটা তুই আমাদের পিছনে পিছনে আসবি। জয়নাল বলে, হ্যাঁ দাদি আসবো। কিন্তু ও তখনও কিন্তু কান্না করেই যাচ্ছে। প্রথমে ওই হনুমানের মতো প্রাণীটা যাচ্ছে আর তার পিছনে পিছনে ওই বাচ্চা মেয়েটি, তার পেছনে বৃদ্ধার পেছনে জয়নাল
এইভাবে হাঁটা শুরু করেছে। এক পর্যায়ে তারা রেল লাইনে উঠে পড়ে। এভাবে কিছুদূর হাঁটার পর ফাঁকা পুল নামক একটা জায়গায় চলে আসেন তারা। যারা গাইডঘাট এবং জয়রামপুর আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন, এই জায়গাটা চিনে থাকবেন। এই ফাঁকা পুলের উপরে দুজন লোক বসেছিল। তো তাদের কাছ থেকে যখন এনারা কিছুটা দূরে, তখন ওই দুইজন ব্যক্তি তড়িঘড়ি করে মাঠের ভিতরে ও মা গো বাবা গো বলে এ কি দেখলাম রে বলে দৌড়াতে থাকে। তো জয়নাল কিন্তু এদের দৌড়ানোর কারণ আসলে বুঝে উঠতে পারে না। এবার আরো কিছু দূর যাওয়ার পর জয়রামপুর মানে এই জয়রামপুরের দিকে একজন লোক আসছিলেন, মানে উল্টো দিকে আসছিলেন আর কি, মানে গাইডঘাট গ্রাম থেকে জয়রামপুরের দিকে আসছিলেন। তো উনি যখন একটু দূরে, আর যখনই এই জয়নাল ভাইদের এই হাঁটার লাইন যেটা আসছিল, সামনে একটা হনুমানের মতো প্রাণী এটা সেটা যেগুলো আছে আর কি, যখনই মুখোমুখি হয়েছে তখন ওই লোকটা চিৎকার দিয়ে মাঠের দিকে দৌড়াতে থাকে, ওরে বাবা গো মা গো রে খেয়ে ফেললো রে। তো জয়নাল ভাই এবার হাত দিয়ে ইশারা করে ডাকতেছে, ও ভাই ভাই ভয় না, এদিকে আসো এদিকে আসো। আসলে লোকগুলো যে আসলে কেন ভয় পাচ্ছে এটা কিন্তু জয়নাল ভাই বুঝতে পারছে না। তো যাই হোক, আগের মতোই তারা হাঁটছেন। তারা যখন গাইডঘাট গ্রামের কাছাকাছি পৌঁছে যাবেন, মানে পৌঁছানোর একটু আগে একটা জায়গা আছে, তাকে স্মৃতিসৌধ বলে। বাংলাদেশের যে কয়েকটা রেল দুর্ঘটনার ইতিহাস আছে, অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি এই জায়গায় ঘটেছিল। পুরো একটি ট্রেন এখানে পড়ে গিয়েছিল এবং শত শত মানুষ এখানে নিহত হয়েছিলেন। এবং স্মৃতি হিসাবে এখানে একটি শহীদ মিনার বা একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এই স্মৃতিসৌধের আশেপাশে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ হাফিজ আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। তো যাই হোক, ওইখানে অনেকগুলো খেজুর গাছ ছিল। রাতে বা দিনে যারা ওখানে ওই খেজুর গাছটা ইজারা নিতেন আর কি, রস সংগ্রহ করতেন, তারা কিন্তু ওখানে পাহারা দিতেন, রাতে হোক দিনে হোক। কারণ রাস্তার পাশে হওয়ার কারণে অনেক বাচ্চা ছেলেপেলে দুষ্টু লোকজন এই রস খেত, রসের হাড়িগুলো নষ্ট করে ফেলতো, ঢিল দিত, হাড়িগুলো ভেঙে ফেলতো, এই জন্য কিন্তু সবসময় পাহারা দিতে হতো। তো এই স্মৃতিসৌধের কাছে বসে একজন লোক পাহারা দিচ্ছিলেন আর কি। যখনই জয়নাল ভাই এবং অন্যরা ওইটার কাছাকাছি আসছে, তখনই ওই ব্যক্তিরা এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে, মেরে ফেললো রে, মেরে ফেললো, খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও বলে গ্রামের দিকে দৌড় দেওয়া শুরু করেছে। তো আবার ওই জয়নাল ভাই, সেই বৃদ্ধা বাচ্চা মেয়েটা, তাই হনুমানের মতো প্রাণীটা, ওই মেয়েটা চলতে থাকে। তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। হঠাৎ ওই বৃদ্ধা উনি কথা বলে ওঠেন। এতটা পথ কিন্তু কোনো কথা উনি বলেন নাই ওই বৃদ্ধা। তারা হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে, জয়নাল ভাইকেও কোনো কিছু বলেন নাই, মানে সামনের দিকে তারা যেদিকে যাচ্ছে জয়নাল ভাইও ওইভাবেই যাচ্ছে আর কি। হঠাৎ করে বৃদ্ধা মহিলাটা বলে ওঠেন যে, বাপুরে এই রাস্তাটা একটু ঘুরে যা, সোজা রাস্তায় না গিয়ে একটু বেঁকে যেতে হবে। তখন জয়নাল ভাই কি করেছেন, সোজা রাস্তায় যেতে নিষেধ করলেন কেন, আবার কোনো বিপদ আপদ কিনা, উনি একটু উকি দিয়েছেন। তখন দেখেন ভয়ঙ্কর একটা গোখরা সাপ, এটা স্বাভাবিক সাপ থেকে অনেক বড়, ফনা তুলে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তখন জয়নাল ভাই বুঝতে পারেন যে সামনে এই সাপটার কারণে ওই বৃদ্ধাটি একটু ঘুরে যেতে বলেছেন। জয়নাল ভাই এটা দেখে ভয় পেলেও উনি আসলে যেহেতু সাথে লোক রয়েছে, উনি ভয়টা আসলে ওইভাবে অনুভব করেন নাই, হালকা ভয় পেয়েছিলেন আর কি। তো জয়নাল ভাই বৃদ্ধাটাকে ধন্যবাদ দেন যে, দাদি এখন তো সাপের কামড় থেকে তুমি বাঁচাই দিলা, তুমি আসলে ভালো। তো এরপর আবার তারা চলতে থাকেন। মিনিট 5 পরে রেল লাইন শেষ করে গ্রামের মাটির রাস্তায় যখন যাবেন, তখন ওই বৃদ্ধা বলে ওঠে যে, বাপুরে তুমি কিন্তু তোমার গ্রামে চলে আসছো, এখন তুমি একাই যেতে পারবা। তখন আবার ওই জয়নাল ভাই বলে ওঠে, দাদি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। তখন ওই বৃদ্ধা বলে, এই বেটা তোর বাড়িতে গেলে আমরা কি খেতে দিবি? তখন জয়নাল ভাই বলে, দাদি আমাদের বাড়িতে মিষ্টি আছে, দুলাভাই নিয়ে আসে, তোমাকে খাওয়াতে পারি। তখন এরই মধ্যে ওই বৃদ্ধা বলে ওঠেন যে, আচ্ছা যা, আজকে না, অন্য আর একদিন তোর কাছে আমি মিষ্টি খাবো, আজকে সময় নেই, অনেক কাজ আছে। তো এই কথা যখন হচ্ছে, তখন জয়নাল ভাই দেখে তার 2 চাচা আর খেজুর গাছ পাহারা দেওয়ার ওই ব্যক্তি দূর থেকে চিৎকার করে বলছে, জয়নাল তুই সাইকেল রেখে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, তাড়াতাড়ি দৌড় দে। আর চাচারা দূর থেকে মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে। এদিকে চাচাকে দেখে জয়নাল ভাই ভয় পায়। এই কারণে ভয় পায়, সাইকেল নিয়ে যেতে না বলে বলছে সাইকেল রেখে দৌড় দে। ঘটনা কি, কারণটা কি, মানে
উনি তো আসলে অতটা বয়স হয়নি, বুঝতে পারছেন না যে আসলে কারণটা কি, কেন এইভাবে বলছেন, আর তার সাথে যেগুলো রয়েছে এগুলো আসলে কি, এটাও তো জয়নাল ভাই আসলে বুঝতে পারছেন না। তবে এতটুকু বুঝতে পারেন যে তাকে হয়তো সবাই খুঁজছে, এই জন্য ডাকছে, আর তাকে এইভাবে ডাকছে, দেরিতে বাড়িতে আসছে, এখন ধরে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করবে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। জয়নাল ভাই ওই দাদি যাকে ডেকেছেন তার কাছ থেকে বিদায় নিয়ে যখনই জয়নাল ভাইয়ের চাচাদের কাছাকাছি এসেছেন, তখন চাচারা শাসন করার পরিবর্তে উল্টো জয়নাল ভাইকে আদর করা শুরু করেছে, মনে করে জয়নাল ভাইকে বকাঝকা করবে, মারধর করবে। তখন ওই খেজুর গাছ পাহারা দেওয়া লোকটা জিজ্ঞেস করে, হ্যাঁ রে জয়নাল, তোর সাথে ওই 3টা দানব আসলো কোত্থেকে? আবার তাদের সাথে তুই কথাও বলতেছিলি, তোর ভয় লাগে নাই? তখন জয়নাল ভাই বুঝতে পারে এতক্ষণ সবাই ভয় পেয়ে কেন পালাচ্ছিল। জয়নাল ভাই এইবার খুব ভয় পায়, তখন সব কথা চাচাকে খুলে বলে। তখন উপস্থিত সবাই বলে যে আমরা শুনছি যে তুই সাইকেল নিয়ে জয়রামপুর গেছিস, এই কথা শুনে আমরা আগায় আসছি। আসার পথে দেখি যে একজন দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে আসছে, জিজ্ঞেস করলে কি হয়েছে, বলে যে তোর সাথে নাকি বিশাল আকৃতির 3টা দানবকে দেখেছে। এই কথা তো বিশ্বাস করিনি, এই জন্য তাকে সাথে নিয়ে আগায় আসি, চিন্তা করছি তোর ভয়ানক কোনো একটা বিপদ হতে যাচ্ছে। এসে দেখি তুই সত্যি 3টা দানবের সাথে কথা বলতেছিস। এই 3টা দানবের 3টাই একরকম হনুমানের মতো দেখতে, কিন্তু হনুমানের থেকে 4-5 গুণ বা আরো বেশি গুণ লম্বা হবে। আর এগুলোর প্রত্যেকটার শরীরে মনে হচ্ছে লোমে ঢাকা, আর মুখটা পুড়ে যাওয়া বন মানুষের মতো। মানে হনুমানের মুখটা কালো থাকে, কিন্তু এদের মুখটা মনে হচ্ছে যে কালো তো কালোই, মনে হচ্ছে পুড়ে ঝলসে গেছে এমনটা। এবং দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তারা এটা বুঝতে পারছিলেন। তো এটা দেখেই তো ওই জয়নাল ভাইকে দৌড় দিতে বলছিলেন আর কি তারা। এই সমস্ত কথা শুনে জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান, সবাই মিলে জয়নাল ভাইকে বাড়িতে নিয়ে যান। জয়নাল ভাইয়ের তো প্রচন্ড জ্বর আসে, যদিও বা 1 সপ্তাহ পর জ্বর ঠিক হয়ে যায়, খুব একটা সমস্যা আর হয়নি। এরপর কেটে যায় প্রায় 14 বছর, সাল 2011। তো একদিন জয়রামপুর গ্রামে তার এক আত্মীয় মারা যায়, মানে জয়নাল ভাই আত্মীয় মারা যায়, লাশ মাটি দিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে যায়। তো জয়নাল ভাই জয়রামপুর রেল লাইন ধরে হাঁটা শুরু করলে যখন ওই ফাঁকা পুল নামক ওই জায়গার কাছে আসে, তখন হঠাৎ করে দেখে যে রাস্তার উপর একজন মাথা নিচু করে বসে আছে। জয়নাল ভাই কাছাকাছি আসতে একটা আওয়াজ ভেসে আসে, সেটা হলো, কিরে নাতি, মিষ্টি তো খাওয়ালি না, এই বলে হাসি দেয়। একথা শুনে জয়নাল ভাই যখনই ওই মহিলার দিকে তাকিয়েছে, দেখে সেই বৃদ্ধা একদিন যে তার অনেক উপকার করেছিল। সাথে এটাও মনে পড়ে যে চাচারা বলেছিল এটা ছিল ভয়ঙ্কর দানব। ওই কথা মনে পড়তেই আসলে জয়নাল ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। তো উনি এটা নিতে পারেন না, সাথে সাথে অজ্ঞান হয়ে যান। তো জয়নাল ভাই যখন ঘুম ভাঙে, তখন গভীর রাত, উনি দেখেন পরিবারের সবাই তার পাশে রয়েছে। তখন জয়নাল ভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো জয়নাল ভাই এটা বলেছেন, অজ্ঞান হয়ে গেছেন, ওনার কিছু মনে নাই। এরপরে লোকজন ওই পথ দিয়ে ফেরার সময় জয়নাল ভাইকে দেখে তখন তাকে উঠিয়ে নিয়ে আসে। তো যাই হোক, জয়নাল ভাই তো বলেন যে আসলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ভয়টা পেয়েছেন, তবে খুব বেশি ডিপে যে বলেছেন, যে খালি বলেছেন যে ভয় পেয়েছেন। হ্যাঁ, একদম যে ওই মহিলা মিষ্টি খেতে চেয়েছেন এটা সেটা ওইভাবে আসলে তেমন বলেন নাই। তো জয়নাল ভাই এরপরে ভালো একজন হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। হুজুর সব ঘটনা শুনে তাকে বলেন যে এরা খারাপ শ্রেণীর জিন হলেও কাউকে কোনো ক্ষতি করে না, আর তোমাকে ছোটবেলায় উপকার করেছে শুধুমাত্র দাদি বলে ডাকার কারণে, আর তুমি কান্না করছিলে, পাশাপাশি তোমার বয়স কম ছিল, এই কারণে তোমাকে সেদিন উপকার করেছিল। এখন যেহেতু রাস্তায় তোমাকে দেখে বৃদ্ধা জিনটা মজা করে তোমার কাছে মিষ্টি খেতে চেয়েছে, আর তুমি তো ভয় আসলে অজ্ঞান হয়ে গিয়েছো, যাই হোক, তোমার কোনো উপকার ছাড়া ক্ষতি করবে না। তুমি যদি মনে করো তুমি ওই বৃদ্ধাকে মিষ্টি দিয়ে আসতে পারো, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তো হুজুরের এই কথাগুলো জয়নাল ভাইয়ের খুব মনে ধরে। 2014 সালের দিকে জয়নাল ভাইয়ের একটা ছেলে সন্তান হয়। উনি সিদ্ধান্ত নেন এই খুশিতে ওই বৃদ্ধাদের জন্য উনি মিষ্টি নিয়ে যাবেন। উনি 12 কেজি খুব ভালো মানের মিষ্টি নিয়ে কাউকে কিছু না বলে ওই বৃদ্ধার উদ্দেশ্যে যায়। তো সেই জায়গায় যাওয়ার পরে দেখেন ওই বৃদ্ধা, সেই ছোট্ট মেয়েটি এবং ওই হনুমানের মতো প্রাণীটি ওখানে দাঁড়িয়ে আছে। জয়নাল ভাই সেই বৃদ্ধার কাছে আসতে, বৃদ্ধা বলে, তুই এখানে আসতেছিস, আমি এই খবর পাইছি, আমি অনেক খুশি হয়েছি যে তুই আমরা কে জানার পরেও মিষ্টি নিয়ে আসছিস। তখন জয়নাল ভাই, দাদি, এখন থেকে আমার যখন মন চাইবে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। তো ওই বৃদ্ধা জয়নালের সন্তানের জন্য একটা স্বর্ণের চেইন উপহার দিয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত জয়নাল এবং ওই বৃদ্ধার মাঝে
দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এখনো ভালো একটা সম্পর্ক রয়েছে। তো ওই যে বৃদ্ধা ছোট মেয়ে আর যে হনুমানের মতো প্রাণীটা, এটা নাকি অনেকবারই ওই জয়নাল ভাইয়ের পরিবারকে নাকি দেখা দিয়েছে, তবে ভিন্ন ভিন্নভাবে এসেছে। তবে জয়নাল ভাইয়ের পরিবার এটা দেখে কখনোই ভয় পায় নাই। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি ঘটনা শেয়ার করব, যেই ঘটনাটা বেশ কিছুদিন আগে আসলে ঘটে গেছিল। তো সরাসরি ঘটনাটায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমাদের এলাকায় সবথেকে ভয়ানক একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে নামরুইর বিলের শ্মশান। মানে বিশাল বড় একটা বিল আছে আমাদের এলাকার পাশেই আর কি, এই হেঁটে গেলে প্রায় 5 মিনিট লাগবে। তো এই জায়গায় একটা বিল আছে, বিলটার সাইডে ছোট একটা পুকুর আছে, এবং সেই পুকুরের ওপরেই আমাদের হিন্দু যারা সমাজে আছে তাদের একটা শ্মশান ঘাট আছে, এবং পাশেই একটা পুজো করার মতো মন্দির আছে। তো সাধারণত এই জায়গাটায় রাত্রের বেলায় এই জায়গাটাতে কেউ যাইতো না, দিনের বেলাতেও আসলে সেখানে কেউ যাইতো না। আর আমি শুনছি এবং আমি নিজেও এই বিষয়টার আসলে ভুক্তভোগী, সেটা হচ্ছে যে ওই যে শ্মশানঘাটের পাশে যে পুকুরটা ছিল, এই পুকুরের মধ্যে যদি কেউ গোসল করে বা এই পুকুরের মধ্যে যদি কেউ নামে, তাহলে তার সেই রাতে জ্বর আসবে। এইটা একদম 100% শিওর আর কি। তো রাসেল ভাই, এই পুকুরটা বা এই যে শ্মশানটা আছে, এই শ্মশানটা নিয়ে অনেকের অনেক রকমের অভিযোগ থাকলেও এখান থেকে কিন্তু কোনোভাবেই সেই যে কি বলে এটা মানে শ্মশানঘাটটা, সেই শ্মশানঘাটটা এখান থেকে পরিবর্তন করা হয়নি। কারণ সেই যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কারো ব্যক্তি মালিকানাধীন, এবং সেই ব্যক্তি যখন আর কি মৃত্যুবরণ করেন তার আগে এটা বলেই গিয়েছেন যে উনি যখন আর কি থাকবেন না, তখন এই জায়গাটা যেন শ্মশানঘাট তৈরি করা হয়। তো এই জন্যেই মানুষের অনেক অভিযোগ থাকার পরেও সেই জায়গাটা থেকে শ্মশানটা সরা হয়নি। তো এবার রাসেল ভাই মূল ঘটনায় যাই। তো একদিন আমি এবং আমার একটা মামা আসলে আমার সেম বয়সী, তা আমরা দুজনেই যাচ্ছিলাম ওই আর কি কোনো একটা কারণে ওই শ্মশানঘাটের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর শ্মশানঘাটের রাস্তাটা পেরিয়ে একটা ছোট গ্রাম আছে, যে গ্রামটায় যাওয়ার জন্য একমাত্র রাস্তাই হচ্ছে সেই শ্মশানঘাটটা। আর ওই গ্রামের মানুষরা কখনোই রাতের পর সেদিক দিয়ে যাইতো না, যদিও যাইতো কম হলেও 3-4 জন মানুষ একসঙ্গে যাইতো আর কি, একা একা কেউ যাইতো না। তো আমার মামা এবং আমরা তো দুজন মানুষ ছিলাম, তো আমরা ভাবলাম যে আমরা দুজনে গেলে তেমন কিছু হবে না হয়তো। তো যেই কথা সেই কাজ, আমি এবং আমার মামা দুজনে মিলে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম ওই যে পাশেই যে কি বলে মানে শ্মশানঘাটের পাশে যে রাস্তাটা ছিল, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমি দেখি যে ওই যে মানে ওই শ্মশানঘাটটা যে ছিল, সেই শ্মশানঘাটের দিক থেকে একটা অদ্ভুত রকমের শব্দ আসতেছিল। মনে হচ্ছিল যেন কেউ ওই শ্মশানঘাটের মধ্যে বসে গান গাইছে বা গুনগুন করে কিছু একটা বলছে। তো এটা শোনার পর আমি আমার মামাকে প্রথমে বললাম, মামা কিছু কি শুনতে পারো নাকি? তো মামা আমাকে বলতেছে যে না, কিছু তো শুনতেছি না, তুই কিছু শুনতেছিস নাকি? তখন আমি মামাকে বললাম যে মামা, আমি তো এরকম একটা শব্দ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না, এটা তো আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগতেছে। তখন আমার মামা কোনো কিছু না বলে বলল যে আল্লাহ আল্লাহ পথে থাক, আমরা ওই পাশে যাই, তারপর আমি তোরে বলবো না। তো যেই কথা সেই কাজ, আমি কোনো কথা না বলে আমি সরাসরি আর কি চলে যাচ্ছি, আমি ওইদিকে যাচ্ছি আর কি। তো যাওয়ার পর কোনো কিছু বলতেছি না আর কি, আমি এমনিতেই মুখ বদ্ধ করে আছি। মূলত রাসেল ভাই, ভয়ের
কারণে আমার মুখ দিয়ে আসলে কোনো কিছু বের হচ্ছে না। আমি শুধু আতঙ্কের মধ্যে আছি যে আসলে কোনো কিছু হয় কিনা, কোনো কিছু হয় কিনা। তো এই সমস্ত কিছুর পর আমি আর কি একটা সময় হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি আর যাব না। আমাকে বললাম, মামা আমি এদিক দিয়ে আর যাব না, আমি অন্য পাশে যাব, এই রাস্তা দিয়ে আমি যাব না। তখন মামা আসলে একটু ইতস্তত করে যে আসলে বাইক নিয়ে যাইতে চাচ্ছে না, তো বিষয়টা কেমন হয়ে যাচ্ছে। তখন মামা আমাকে বলে যে আমি তোর সাথে আছি, তোর কোনো কিছু হবে না। এরপর মামা পকেট থেকে একটা লোহার কি জানি একটা বের করে, আমি আসলে ঠিক ওইটা জানি না, এখন পর্যন্ত আর কি শুনি নাই এটা কি। আমাকে জিজ্ঞেস করেছিলাম অনেকবার, কিন্তু মামা আসলে এটা বলে নাই আর কি আমাকে। তো যাই হোক, তারপর আমি যখন আমার মানে ওই পাশে গেলাম, গিয়ে যেই বাড়িটাতে আমরা গেলাম, সেই বাড়িটা যাওয়ার পর ওরা আসলে বেশ খানিকটা অবাক হয়ে গেল যে আসলে এত রাত্রে আমরা সেই দিকে কীভাবে গেলাম, কীভাবে না গেলাম, এই বিষয়টা আর কি তারা অবাক হয়ে গেল। কিন্তু আমার মামা বলে যে না, আমাদের সাথে তো তেমন কিছু হয়নি। তো ওই বাড়ির মানে মানুষের রিয়াকশন দেখে আমরা বেশ খানিকটা অবাক হয়ে গেছিলাম যে আসলে তারা এই জায়গাটাকে এত বেশি ভয় পাওয়ার কারণটা কি। দেন আর কি পরবর্তী সময়ে আমি বাড়িতে যখন আসার পর আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি একটু গবেষণা করি। গবেষণা করার পর আমার একজন চাচা ছিল যার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ওনার বয়স অনেক, তারপর আর কি ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক। তো ওনার কাছ থেকে জানতে চাই যে আসলে এখানে আসল কাহিনীটা কি। তখন বলে যে এই যে শ্মশানঘাটটা ছিল, সেই শ্মশানঘাটে একজন হিন্দু মানুষকে পোড়া হয়। আসলে উনি হিন্দু না, উনি মানে মুসলমান হইতে চাইছিল বা মুসলমান হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আর কি অনেক মতভেদ আছে। কিন্তু এরকম একটা লোককে আর কি ওখানে জ্বালানো হয়। ওই লোকটা আর কি ওখানে দহ হচ্ছিল না, তারপরেও অনেক তেল, কেরোসিন, পেট্রোল এইসব কিছু দিয়ে আর কি ওনাকে জ্বালিয়ে দেওয়া হয়। তো তারপর থেকেই এই শ্মশানঘাটটা নাকি হন্টেড টাইপের হয়। যাদের আর কি রাশি খারাপ থাকে বা যাদের দিন খারাপ থাকে তাদের নাকি অনেক ভয় দেখায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি আপনি এই জায়গাটা দেখতে চান তাহলে আমি আপনাকে ইনবক্সে লোকেশন পাঠিয়ে দেব। তো ভালো থাকবেন, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমার নাম রিমন জামান, বাসা যশোর সদরে। আমি আজকে যে ঘটনাটি শোনাবো সেটি আমার এক দুঃসম্পর্কের মামার কাছ থেকে শোনা। মামার নাম ছিল হাসান। ঘটনাটি আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। সালটি 1988, গ্রাম বরেন্দ্রপুর। মামা একজন সরকারি কর্মকর্তা, পরিবার প্ল্যানিংয়ের একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানার স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে তখন দুপুর পার হয়ে গেল। মামা কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত হয়েছিলেন। সময়গণ নেই মনে করে বিড়বিড় করে তিনি কথা বলছিলেন। আসলে তারই বা কি দোষ ছিল? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে ছিল মামার বাড়ি। যদিও বা বাসা সবটা রাস্তা যাওয়া যেত, তাহলেও সমস্যা ছিল না। কিন্তু 7 কিলোমিটারের মতো রাস্তা বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হতো। সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, সেদিন মিটিংয়ের শেষ হলো মাগরিবের প্রায় 1 ঘন্টা পর। মামা পরিমরি করে বের হয়ে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা তাকে ডাক দিলেন। তিনি যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। এমনিতেই তিনি প্রচণ্ড চিন্তিত ছিলেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য মামাকে বললেন। হাসান মামা পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন এবং প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে হাসান মামাকে শেষমেশ বিদায় দিলেন। বাসস্ট্যান্ডে এসে দেখে কোনো তখন বাসই নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা বড় সমস্যা। 8টার পরে কোনো বাস থাকে না। মোটামুটি 8 থেকে 10 জন লোক এক জায়গায় জড়ো হওয়ার সেই মুহূর্তে অনেক বড় একটা জটলা মনে হয়। কিন্তু কোনো যানবাহন না পেলে একটা বড় সমস্যা, এই চিন্তায় তখন মামা বেশ উদ্বিগ্ন। এমন সময় একটি টেম্পো এগিয়ে আসতে দেখল তিনি। এই লোকগুলোকে একটা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজিও হয়ে গেল সেই সময়। টেম্পোতে বসে মামা খুবই দুশ্চিন্তা করতে লাগলেন।
এই পথটা না হয় টেম্পোতে সবার সাথে চলে যাওয়া যাবে, কিন্তু বাকি যে পথটুকু সামনে একা একা যেতে হবে, গ্রামের দিকে তো 8টা বাজতে প্রায় ভুতুরে নীরবতা সৃষ্টি হয়েছে। হাসান মামা মনে মনে কিছুটা ভয় পেতে লাগলেন। টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার একটা চায়ের দোকানদার কাছে তিনি গেলেন এবং থানা সদরে সেই জায়গায় তিনি চা পানের জন্য কিছুটা সময় বিরতি নিলেন। দোকানদার সেই সময় খুবই একজন সজ্জন মানুষ এবং মামার খুব পরিচিত মানুষ হওয়ায় ওনার দোকানের পাশে অনেকেই সাইকেল এবং রিক্সা রেখে যেতেন। মামাও তার সাইকেলটা তার দোকানের পাশেই রাখতেন। উনি দোকানদারের পাশাপাশি আরও অনেক দিকে নজর রাখতেন। মামাকে দেখে সেই মুহূর্তে দোকানদার বলে উঠলেন বা জিজ্ঞাসা করলেন, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? হেকমত আলী কয়েকবার তাকে জিজ্ঞেস করে পরে তাকে রাতে থেকে যাওয়ার অনুরোধ করলো, কিন্তু বেশি রাত হওয়াতে তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন। বললেন, না রে ভাই, আর থাকা যাবে না। বাড়িতে তখন স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করছে বলেই আসলে মামা তাড়াতাড়ি চলে যেতে চাইলেন এবং দোকানদার হেকমত আলীর কথাও শুনতে চাইলেন না। মামা তখন একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে উনি খুবই খুশি হলেন। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তা। আর পথে যেতে যেতে তিনি অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করছিলেন। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালী একটা আভা তার চোখে পড়ল। সাইকেলের বেল দিতে দিতে তিনি ডানের মোড়টা ঘুরলেন। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালী একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে রয়েছিল একটা সাদা হাঁস এবং অদ্ভুত বিষয় হচ্ছে সে হাঁসটি একা ভাসছিল। মূলত হাঁস কিন্তু একা খুব একটা বেশি পুকুরে সাঁতার কাটে না, তারা দলবদ্ধভাবে থাকে। এটা দেখে তখন মামা একটুকু ভরকে গেলেন। সামনে একটা গোরস্থান ছিল, যেটাকে করতোয়া গোরস্থান নামে আসলে সবাই চিনত। সেই গোরস্থানে অনেক কথা প্রচলিত ছিল। মামা আবার সাইকেলে বেল বাজাচ্ছিলেন, আর রাস্তায় কেউ নেই, তবুও ভয় কাটাতে সাইকেলে ইচ্ছে করে বেল বাজাতে বাজাতে তিনি এগিয়ে যাচ্ছিলেন। গোরস্থানের মাঝখানের তেঁতুল গাছটা তখন দেখা যাচ্ছিল। কিছু মানুষের ফিসফাস কথা তখন হঠাৎ মনে হলো মামার কানে ভেসে আসছে। হাসান মামা লক্ষ্য করলেন গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর ঠিক তাদের সামনে একটা লাশ। তিনি ভাবলেন কেউ হয়তো মারা গিয়েছে, সেটার জানাজা হচ্ছে। তিনি সাইকেলটাকে রাস্তার একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরীক হলেন। নামাজে আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলেন তার আশেপাশে তখন আর কেউ নেই। কবরস্থানের ভেতরে তিনি একা এবং তার সামনে শুধু লাশটা পড়ে আছে। আতঙ্কিত হয়ে তিনি লক্ষ্য করলেন লাশটা আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করেছে। ঠিক তখনই তার চারপাশে প্রচণ্ড পরিমাণে মনে হলো ঝড় শুরু হয়ে গেল, অথচ গোরস্থানের অন্য পাশে তখন সম্পূর্ণ নীরব। এটা দেখে হাসান মামা নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। সকালে তিনি তাকে তার বাসায় আবিষ্কার করলেন। সবার কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন গ্রামের সেই দিন কেউই মারা যায়নি। কিছু পরিচিত লোকজন তাকে রাস্তায় দেখতে পেয়ে বাসায় নিয়ে আসলেন, আরও বললেন যে তিনি সেই কবরস্থান থেকে বেশ দূরেই পড়েছিলেন। সেদিনের রাতের ঘটনার কোনো ব্যাখ্যা আমার মামা আজও বের করতে পারেননি। অনেক ভাই, আমরা দুই বোন শিরিন এবং নাসরিন। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জের একটা জায়গায় এবং সেখানেই মূলত আমাদের বাবার চাকরি সূত্রে বড় হয়ে ওঠা। আমরা পড়াশোনাও করেছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের একটা মহিলা মাদ্রাসায় পড়তো আমার বড় বোন শিরিন এবং আমি একটা স্কুলে পড়তাম। যখনকার ঘটনা আমি ঠিক সেই সময়ের কথাই বলছি। ঘটনাটা ঘটেছিল 2013 সালের কোনো একটা মাসে। আমার বড় বোন খুব বেশি ঘর থেকে বের হতেন না, তিনি পর্দা করতেন এবং সারাদিন বাড়িতেই থাকতেন এবং আমার মাকে বিভিন্ন কাজে তিনি সহায়তা করতেন। মূলত আমি ছিলাম তার সম্পূর্ণ উল্টো। আমি বাড়ি থেকে বের হতাম, আড্ডা দিতাম। সব থেকে বড় কথা হলো আমি কিছুটা সেই সময়ে উদ্ভ্রান্তও ছিলাম, যে কারণে
পরিবার আমাকে খুব একটা বেশি তখন পছন্দ করতো না। একবার একটা পাত্র দেখতে আসে আমাকে। আমি আবার একটু বলে রাখি অনেক ভাই, যেহেতু আমি বেশ কিছুটা উশৃঙ্খল ছিলাম, তাই তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বড় বোনের আগেই আমার পরিবার পাত্র দেখা শুরু করে। কিন্তু পাত্র এসে খুব স্বাভাবিকভাবে আমার বড় বোনকে পছন্দ করে ফেলেন এবং পরবর্তীতে কথাবার্তা শেষ হয়ে বিয়েও হয়ে যায়। এতটুকু পর্যন্ত অনেক ভাই সবকিছু ঠিক ছিল। 2013 সালের পর থেকেই আমাদের জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মূলত এই ঘটনাটা শুরু হয় আমার আপুর বিয়ের পর থেকে। আমাদের ঘরের মধ্যে খুব উদ্ভট কিছু ঘটনা ঘটতো। এই যেমন ধরুন, আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছি, হুট করেই রান্নাঘর থেকে মনে হতো কিছু জিনিসপত্র ফেলে দেওয়া হচ্ছে। আমার মা তখন দৌড়ে গিয়ে দেখতেন কিছুই পড়ে নেই, সবকিছুই স্বাভাবিক। এভাবে প্রথম কয়েকদিন শুধু আমরা শব্দ পেতাম, কিন্তু গিয়ে রান্নাঘরে সবকিছু স্বাভাবিকই পাওয়া যেত। কিন্তু সমস্যা হয়েছে একদিন ঠিক একইভাবে শব্দ শুনে আমার মা যখন রান্নাঘরে যান, তিনি গিয়ে দেখতে পান পুরো রান্নাঘরটা যেন কেউ একটা এলোমেলো করে ফেলেছে। অনেক একটু বলে রাখা ভালো, পুরো ঘরে আমরা থাকতাম মাত্র 4 জন মানুষ, আমি, আমার বড় বোন, আমার মা এবং আমার বাবা। আগেই বলেছি আমার বোন প্রচণ্ড পরিমাণে পর্দাশীল ছিল। একটু বলে রাখতে চাই, আমার বোন তখনও আমাদের বাড়িতেই ছিল। মূলত তুলে নিয়ে যাওয়ার যে আনুষ্ঠানিকতা, সেটা তখন পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি। এরপরে আরেক দিনের ঘটনা, আমি এবং আমার বোন একই ঘরে ঘুমোতাম। রাতের বেলা আমার বোন তখন দুলাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতো। হুট করেই আমার কাছে কেন যেন মনে হতো আমার পাশে কোনো একটা পুরুষ মানুষ শুয়ে আছে এবং কোনো একটা পুরুষ কণ্ঠ কথা বলছে। আমি প্রথম ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তা দিলাম না। হেডফোন দিয়ে আমি বিভিন্ন সময় রেডিও কিংবা গান কিংবা বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলতাম। একদিন আমার এক বন্ধু আমার সঙ্গে লাইনে ছিলেন এবং তিনি বলছেন, এত রাতে আমার পাশে পুরুষ কোথায়? আমি তখন একটু হেসে তাকে বললাম, পুরুষ নয়, আমার বোন আমার পাশে শুয়ে আছে। কিন্তু তিনি বারবার করে আমাকে বলছিলেন যে না, আমার পাশে কোনো একটা পুরুষ এত রাতে তিনি কণ্ঠ শুনতে পাচ্ছেন। এবার আমি হেডফোন খুলে ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করলাম। আমি যা শুনলাম অনেক ভাই, তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি শুনলাম খুবই বিড়বিড় করে কেউ একজন সূরা পড়ছে, কিন্তু পুরুষ কণ্ঠে, খুব ভারী এবং মোটা কণ্ঠে। আমি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ফোনটা কেটে খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম, কিন্তু আমি স্পষ্ট শুনতে পারছিলাম আমার বোন পুরুষালী কণ্ঠে অনবরত সূরা তেলাওয়াত করে যাচ্ছে। আমার এখনো সূরাটা কানে বাজছে, সূরা নাস। আমি প্রচন্ড পরিমাণ আটকে যাই। আমি ভাবি আমার বোন আমার সঙ্গে বোধহয় মজা করছে কিংবা দুলাভাইয়ের সঙ্গে মজা করছে। আমি আমার বোনকে ধাক্কা দিয়ে বলি, তুই মজা করছিস কেন? কিন্তু ধাক্কা দিতেই আমি যেটা আবিষ্কার করলাম, আমার বোন তখন গভীর নিদ্রা আচ্ছন্ন। ব্যাপারটাতে আমি বেশ ভয় পেয়ে যাই। আমি তখন দৌড়ে আমার বাবা মার কাছে যাই এবং গিয়ে বলি। আমার বাবা মা এসেও ঠিক একই জিনিসই দেখলেন আমার বোন অক্ষর কমে ঘুমোচ্ছে আর বিড়বিড় করে পুরুষালী কণ্ঠে কোন একটা সূরা তেলাওয়াত করছে। ব্যাপারটা আমরা খুব স্বাভাবিকভাবে নিইনি। তাই আমার বাবা তার পরের দিন সকালবেলায় স্থানীয় একজন ইমামের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলেন এবং ইমাম বললেন যে একদিন সময় করে তাকে নিয়ে যেতে। আমি আগেই বলেছি অনেক ভাই, আমার বোন কোনোভাবেই তিনি ঘর থেকে বের হতে রাজি থাকতেন না। তার কাছে ঘর থেকে বের হওয়াটা হতো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলোর একটি। তারপরে শেষমেশ সেই হুজুরকে বাসায় আনতে আমার বাবা বাধ্য হলেন। হুজুর বাসায় ঢুকেই কিছুটা সময় দাঁড়িয়ে গেলেন এবং কারোর সাথে কোনো কথা না বলে ঠিক বাসার মাঝখানে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন। অনেক সেদিনের কথা আমি এখনো বলতে পারবো না। হুজুর যেদিন আজান দেওয়া শুরু করলো, যে সময়টাতে আজান দেওয়া শুরু করলো, তখন ঘড়ির কাঁতে রাত 8টা। তার আজানের প্রথম পার্ট শেষ হওয়ার পরেই ইলেকট্রিসিটিগুলো মনে হলো চলে গেল এবং মনে হলো যে আমাদের সারা এলাকা অন্ধকার হয়ে গেল। যদিও এটা কাকতালীয় ঘটনা, এটার সঙ্গে হয়তো বা তেমন কোনো সম্ভাবনা নেই পুরো ঘটনার, কিন্তু তারপরেও আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আমার এখনো মনে আছে, আমি, বাবা, মা এবং বোন সবাই জড়সড় হয়ে বসেছিলাম সোফার উপরে। আজান শেষ হতেই হুজুর আমাদের পাশে এসে বসলেন। ততক্ষণে আমাদের মা একটা মোমবাতি ধরিয়ে নিয়ে এসেছেন। তিনি সব কিছু খুলে বলতে লাগলেন। তিনি বললেন, এই ঘরে কোনো একটা জিনের অস্তিত্ব আছে। খারাপ জিন না, ভালো জিন।
তবে সে তোমাদের ক্ষতি করতে চায়। ঘটনা শুনে আমার বাবা পুরো ঘটনা তার থেকে জানতে চাইলেন এবং তিনিও সব ঘটনাগুলো বললেন। তিনি আসলে বললেন যে খুব ছোটবেলা থেকে আমার বোনের সঙ্গে একটা জিন ছিল, যদিও সে কখনোই আমাদের ক্ষতি করতো না এবং কাউকে জানান দিত না। মূলত আমার বোনকে পছন্দ করত, বিশেষ করে তিনি এত পর্দাশীল এবং আল্লাহ ভক্ত হওয়ার কারণেই তাকে তার পছন্দ হয়। কিন্তু যখন আমার বোনের বিবাহ হয়ে যায় তখন থেকে আসলে সে জিনটা ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তিনি সিদ্ধান্ত নেয় এই বিয়ের সঙ্গে যারা যারা জড়িত তাদের সবাইকে দেখে নেবে। এরপরে আমার বাবা তাদের থেকে হুজুর থেকে কোনো একটা তদবির চান, বলেন যে কোনোভাবে এই থেকে আসলে তারা রক্ষা পেতে পারে কিনা। তখন হুজুর বললেন যে তিনি এই ঘটনার আসলে কোনোভাবে চিকিৎসা করাতে পারবেন না, মূলত একজন বড় হুজুরের তাদেরকে সাহায্য নিতে হবে। পরে আমার বাবা এবং মা মিলে কোনো একটা বড় হুজুরের কাছে যান এবং পানি পড়া নিয়ে আসেন এবং পাশাপাশি একটা কাগজ নিয়ে আসেন। অনেক ভাই শুনলে হয়তো অবাক হবেন। আমার মাকে বলা হয় রাতের বেলা ঘুমানোর আগে সে কাগজটাতে মোমবাতির আগুন জ্বালিয়ে সে কাগজটা শুকতে হবে, একেবারে পুরোটা শুকতে হবে। যে কোনো একটা কারণেই হোক আমার বোন কোনোভাবেই সেটা করতে রাজি হয়নি। অনেক ভাই ঘটনার এখানেও শেষ হলে পারত, কিন্তু ঘটনার এখানে শেষ হয় না। 2014 সালের শেষের দিকের ঘটনা। আমার বোন তার শ্বশুর বাড়িতে গিয়েছেন। হঠাৎ করে রাতের বেলা ফোন আসলো, আমার বোন প্রচণ্ড পাগলামি করছে, তিনি বাড়ি আসতে চাচ্ছেন। আমার বাবা এবং মা দুজনই ফোনে তার সঙ্গে কথা বলেন এবং তাকে ঠান্ডা করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তাকে ঠান্ডা করতে পারলেন না। শেষমেশ আমার বাবা মা রওনা দিয়ে দিলেন আমার বোনকে নিয়ে আসার জন্য। নিয়ে আসাও হলো, আবার সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু তারপরে দেখা দিল আরেক বিপত্তি। দেখা দিল যখন আমার বাসায় কোনো অতিথি আসতো বা আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ আসতো তখনই আমার বোন চিৎকার চেঁচামেচি করতো এবং যতক্ষণ না পর্যন্ত সে বের হয়ে যেত ততক্ষণ পর্যন্ত আসলে তার চিৎকার চেঁচামেচি থামতো না। এমনকি আমার দোলা ভাই আসলেও একই ঘটনা ঘটতো। এই ঘটনার একটা সমাপ্তি আছে, আমি জানি না যে আপনাদেরকে সেই সমাপ্তির কথা আমি বলতে পারবো কিনা। আমি জানি না যে আসলে এই ঘটনার পেছনের যে ঘটনা সে ঘটনাটা আদৌ কোনোদিন জানতে পারবো কিনা। 2016 সালের 1 মার্চের কথা। আমার বোন তখন প্রথমবারের মতো জানতে পারলেন যে তিনি প্রেগনেন্ট হয়েছেন এবং এটি জানার পরেই আসলে পুরো পরিবার জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল এবং আমরাও প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেলাম। বিশেষ করে আমার একমাত্র বোন এবং আমাদের ঘরে প্রথম নবাগত অতিথি। আমরা সবাই আনন্দ উৎসব করলাম এবং রাতের বেলা যে যার মতো ঘুমোতেও গেলাম। সেদিন রাতে ঘটল এক উদ্ভট ঘটনা। হুট করে মধ্যরাতের সময় আমার বোনের বুকে প্রচণ্ড ব্যথা দেখা দিল এবং এত ব্যথা যে কোনোভাবেই সেটাকে কমানো যাচ্ছিল না। একবার ফিস করে সে আমার মাকে বলেছিলেন তার বুকের ওপর বোধহয় কেউ একটা বসে আছে, তার গলা চেপে ধরতে চাচ্ছে। আমার বাবা দৌড়ে গিয়ে সেই হুজুরকে আবারও ডেকে নিয়ে আসলেন। সেই হুজুর ঠিক আমাদের রুমের মাঝখানে দাঁড়িয়ে আবারও আজান দেওয়া শুরু করলেন। আমার দুলাভাই ততক্ষণে অবাক হয়ে তাকিয়েছিলেন, কি ঘটছে তার সাথে তিনি সেটা এখনো বুঝতে পারছিলেন না। অনেক ভাই মিনিট 15-এর মধ্যে আমার বোন পুরোপুরি নিস্তেজ হয়ে গেল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করল। অনেক ভাই এই ছিল আমার ঘটনা। 2016 সালের 2 মার্চ মধ্যরাতে আমার বোন পুরো পৃথিবীর মায়া ত্যাগ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। এরপর থেকে আমাদের সঙ্গে আর কিছুই ঘটেনি, কিছুই ঘটে না। এই ঘটনার ব্যাখ্যা আমাদের কাছে নেই, আর খুঁজতেও চাই না। সে বাড়ি আমরা ছেড়ে দিয়েছি। আমরা এখন ঢাকাতে অন্য একটা জায়গায় থাকি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যখন ঘটনাটি লিখছি আমার এখনো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক ভাই আমার বিয়ের সময় আমার বাবা মা প্রচণ্ড ভয় ছিল এবং আমার বিয়ের ঠিক 1 মাস আগে থেকে বিভিন্ন হুজুর দ্বারা আমাকে কোনো ধরনের কোনো পজেস্ট করা আছে কিনা সেই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছিল। আমি এখন ভালো আছি, আমি স্বামী সন্তান নিয়ে সুখে আছি। ভালো থাকবেন অনেক ভাই। যদি ভালো লাগে ঘটনাটা পড়ে শোনাবেন, আমার বোনের আত্মার জন্য দোয়া করবেন। ডিয়ার লিসেনার, প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপভোগ করে আসুন এবং এই চ্যানেলটা ভিজিট করে আসুন। এই চ্যানেলে কয়েকটি এপিসোড পাবলিশ করা আছে শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আপনারা যাতে খুব সহজেই এই বাছাই করা ঘটনাগুলো শুনতে পারেন এই জন্য আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো কালেক্ট করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাই বলতেছি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা এটাও করতে পারেন, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের এপিসোডে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটা ঘটনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে কার ঘটনা সব থেকে আপনার কাছে প্রিয় সেই নামটিও জানিয়ে দেবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।